হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আমদাদুল হক সাহিল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। আমি পাশাপাশি সোশ্যাল এন্টারপ্রেনার, একজন কর্পোরেট ট্রেনার এবং একজন লাইফ অ্যান্ড ক্যারিয়ার কোচ হিসেবেও কাজ করি। এখানে আজকে আমাদের এই পডকাস্টের প্রথম এপিসোড, যেটা আমি হোস্ট করছি। আজকে এই পডকাস্টের বিষয় হচ্ছে যেখানে আমরা কথা বলবো ব্যাংকিং সেক্টর নিয়ে, জীবন বীমা সেক্টর নিয়ে, যেখানে আমরা কথা বলবো ব্যাংকিং এবং জীবন বীমা খাতে বাংলাদেশের অর্থনীতি, সফলতা, ব্যর্থতা, সুযোগ, সম্ভাবনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে ইন্টারেস্টিংলি অনেক চমৎকার একজন গেস্ট রয়েছেন, রিনাউন্ড গেস্ট রয়েছেন। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন মিস্টার মঞ্জুর মোর্শেদ, যিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একজন সিওও হিসেবে কর্মরত রয়েছেন। আমরা আজকে ওনার সাথে কথা বলবো, আমরা জানবো উনি ফর্মার যেই সেক্টরগুলোতে কাজ করেছেন সেখান থেকে এই জীবন বীমা সেক্টরে এসে কিভাবে এই জার্নিটা উনি করেছেন এবং সেটাতে কি ধরনের এক্সপিরিয়েন্স ওনার হয়েছে, কী ধরনের চ্যালেঞ্জেস উনি ফেস করেছেন এই বিষয়গুলো নিয়ে। তো আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে মিস্টার মঞ্জুর মোর্শেদ, যিনি সিও হিসাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত আছেন। প্লিজ ওয়েলকাম মিস্টার মঞ্জুর মোর্শেদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের এই নতুন ইনোভেশন পডকাস্টিং সেন্টারে, যার মাধ্যমে আমরা আসলে নতুন করে আমাদের চিন্তা চেতনাকে শেয়ার করার জন্য উইথ আওয়ার সাকসেসার্স, উইথ আওয়ার যারা আমাদের সাথে আছেন, কাজ করছেন, তাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। ইট ইজ ভেরি নাইস টু হ্যাভ ইউ ইন দিস পডকাস্ট। এটা আসলে সত্যি আমাদের জন্য খুব আনন্দের যে এই প্রথম পর্বে আপনাকে আমরা গেস্ট হিসেবে পেয়েছি, যেখানে আমরা কথা বলবো উন্নয়ন, সফলতা, ব্যর্থতা এবং আরও অনেক কিছু নিয়ে। তো প্রথমেই আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আপনি একজন ফর্মার ব্যাংকার, পাশাপাশি আপনি আরও অনেক সেক্টরে কাজ করেছেন। তো সেটার আলোকে বাংলাদেশে এখন ব্যাংকিং সেক্টরের বর্তমান পরিস্থিতিটা কি এবং সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে আমি ভিন্ন সেক্টর থেকে আসা মানুষ, যে আমি নিজে দীর্ঘ 12-13 বছর ব্যাংকিং সেক্টরে কাজ করেছিলাম। আমি একটি বহুজাতিক ব্যাংকে কর্মরত ছিলাম। এর পাশাপাশি অন্যান্য সেক্টরের কাজের পাশাপাশি 2018 থেকে মূলত আসলে আমি এই লাইফ ইন্স্যুরেন্সের যে জার্নিটি এটি স্টার্ট করেছি। আপনি যেটি বর্তমান প্রেক্ষাপট বলছিলেন যে আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে বর্তমান প্রেক্ষাপট, হ্যাঁ, আমরা গত বছরে খেয়াল করলাম বা আমাদের অবজারভেশনে আসলো যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে বেশ কিছু অনিয়মের বিষয় আসছে, বেশ কিছু গুড গভর্নেন্সের রিফ্লেকশনের ল্যাকিংস আমরা দেখতে পেয়েছি, এবং যার কারণে আমাদের সামগ্রিক অর্থনীতির মধ্যেও কিন্তু একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা পার করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছেন এবং তাদের যে উপযুক্ত উপদেষ্টারা আছেন, যেভাবে গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিকে পুনরুদ্ধারের জন্য যেভাবে পরিকল্পনা করে যাচ্ছেন, হয়তোবা এই অনিশ্চয়তাগুলো একটা একটা করে রিকভারি করে যাবে। তবে দৃঢ়তার সাথে আমি বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেইভাবে ভূমিকা রেখে আসছিল, এর পাশাপাশি আমার কাছে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার গত 8 বছরের অভিজ্ঞতায় যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিরও একটি বড় সুযোগ তৈরি হচ্ছে, এবং তার মধ্যে লাইফ ইন্স্যুরেন্সের যেই প্রয়োজনীয়তাটা এবং যে গুরুত্ব বর্তমান যারা সরকার পরিচালনা আছেন তাদের মাধ্যমে এটিকে আমাদের রিফ্লেকশনের জন্য বা এটিকে বাস্তবায়নের জন্য যে কর্মযোগ্যতা তৈরি হয়েছে, এটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের সোশ্যাল সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপের রিফ্লেকশন হিসেবে ভবিষ্যতে আমরা দেখতে পাবো। যতটুকু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ব্যাংক সেক্টরে যারা কর্মরত রয়েছে, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরটা কিছুটা দ্যাট যে এটা একটু টালমাটাল অবস্থায় রয়েছে। সেখানে কিন্তু যারা ব্যাংকে জব করছেন তাদের ব্যাংক জব সিকিউরিটিটা কিন্তু এখন কিছুটা আনসার্টেন সিচুয়েশনে আছে। তো এই জব সিকিউরিটি যদি সার্টেন না হয়, বা আমরা যদি বলি যে ওইখানে যদি যারা জব করছে ওরা যদি অনিশ্চয়তায় ভুগে, সেই ক্ষেত্রে আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করেন?
ওয়েল যদিও আমরা জানি যে ব্যাংকে জি। চাকরি করা হচ্ছে গোল্ডেন ডিয়ারের মতো হুম। বাংলাদেশে, সেইখানেও যদি একটা অনিশ্চয়তা তৈরি হয়, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? আমি প্রথমেই যেটা ফিল করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, সেটি হচ্ছে যে কোনো একটি চ্যালেঞ্জ কিন্তু আরেকটি অপরচুনিটি তৈরি করে দেয়। রাইট। সো আমরা 2024-এ বাংলাদেশে যেভাবে একটি চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করেছি জাতীয়ভাবে, সম্মিলিতভাবে, সেটি শুধুমাত্র যে ব্যাংকিং সেক্টরকে নিয়ে কাজ করার অপরচুনিটি তৈরি করেছে অথবা রিকনস্ট্রাকশনের তৈরি করেছে তা না, প্রতিটি সেক্টরেই কিন্তু একটি কারেকশনের সুযোগ তৈরি করে দিয়েছে। আমি ব্যাংকিং সেক্টরের যে অনিশ্চয়তার কথা বলছিলেন, চাকরির অনিশ্চয়তা অথবা যারা যেসব ব্যাংকগুলো গুড গভর্নেন্সের মধ্যে ছিল না, তাদের লোন লাইবিলিটিস, তাদের ডিপোজিট ব্যালেন্স অথবা তাদের ব্যাংকিংয়ের যে সুস্থ ধারাবাহিকতার যে ব্যত্যয় ঘটেছে, এটি কিন্তু একদিনে হয়ে ওঠেনি। রাইট। এটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে, দীর্ঘ অনিয়মের মধ্যে দিয়ে কিন্তু এই ক্রাইসিসগুলো তৈরি হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটি কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই যে এটা রেমিডিসগুলো ইমপ্লিমেন্টেড হয়ে যাবে এমনটাও আশা করা ঠিক Right. না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ইজ দ্য পিপলস কনফিডেন্সে চলে। Okay. মানুষের আস্থার জায়গা যতক্ষণ পর্যন্ত তার কামব্যাক না করবে, এই ক্রাইসিসটা কিন্তু কিছুটা তার সাথে বিল্ট ইন অবস্থায় থেকে যাবে। Okay. যেমনটি আমরা কন্টেম্পোরারি যদি আপনি বলি যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে মানুষের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়ে আছে। Okay. দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তী থেকে এখন পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু মানুষের একটি অনিশ্চয়তা বা মানুষের বিশ্বাসের একটি পার্থক্য রয়ে গেছে। তাই বলে কি লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা নেই? গ্লোবালি আমরা যদি ফরেন কান্ট্রিগুলোতে, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তাকাই, সেখানে কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলো উন্নত হয়েছেই কিন্তু তার সোশ্যাল সিকিউরিটির মধ্যে দিয়ে, অর্থাৎ জনগণের সামাজিক নিরাপত্তা। আর এই সামাজিক নিরাপত্তার বিষয়টি কিন্তু কেন্দ্রীভূত তৈরি হয় হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা থেকে বা Alright. প্রয়োগ থেকে। Very true. তাহলে ব্যাংকিং সেক্টর বলেন বা ইন্স্যুরেন্স সেক্টর বলেন, যে কি অবস্থায় ক্রাইসিসে আমরা পড়ি, প্রয়োজনীয়তার বিষয়টা যদি আমরা কার্যকরিতায় নিতে পারি, তাহলে সম্ভবত আমাদের এই গত বছরের চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুধু ব্যাংকিং কারেকশনটাই আসবে এমনটা আশা করা ঠিক না। আমি তার সাথে অ্যাড করে বলতে চাই, মানুষের সোশ্যাল সিকিউরিটি নিশ্চয়তার জন্য ইন্স্যুরেন্সের, লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটাও অনুভব করার সময় চলে এসেছে। এটার কিন্তু একটা রিফ্লেকশন আপনি মার্কেটে পাবেন, সেটি হচ্ছে ব্যাংকস্যুরেন্স। True. আজকে ব্যাংক কাউন্টারেও কিন্তু ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টের বিক্রির একটি সমারোহ তৈরি হয়েছে। গভর্নমেন্ট এটি কিন্তু বাস্তবায়নের পদক্ষেপ অলরেডি ইমপ্লিমেন্টেড করেছে। Alright. তাহলে এখন তৈরি হচ্ছে যে ইন্স্যুরেন্স শুধুমাত্র একটি নিগৃহীত অথবা উপেক্ষিত এটি থাকার সুযোগ আর নেই। বরঞ্চ আমি মনে করি যে ইন্স্যুরেন্স সেক্টরটিও কিন্তু একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রপোজিশন। সেখানেও কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে হিউম্যান রিসোর্স। তাহলে এখন ব্যাংকিংয়ের যে কারেকশনটা হচ্ছে সেখানে কিন্তু একটু টার্বুলেন্স হবে, একটু সময় লাগবে। Right. আমি সেই ক্ষেত্রে এটিকে অপরচুনিটি হিসেবে মনে করি যে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে যারা ব্যাংকিং সেক্টরে এখন দুর্বল ব্যাংকগুলোতে কাজ করতে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তারা কিন্তু আগে যে কোনো একটা সময়ে এটি শিফট করার অপরচুনিটি কিন্তু চাইলেই পাইতেন না, Right. এখন কিন্তু পাবেন। এখন সেই তাদের সুযোগটি হাতে রয়েছে। কিন্তু ইন্স্যুরেন্সের অপরচুনিটিটা, লাইফ ইন্স্যুরেন্সের Right, অপরচুনিটিটা right. বা জেনারেল ইন্স্যুরেন্স অপরচুনিটিটা রয়েছে। এক্সারসাইজ করার সুযোগ আসছে। Very কারণ true. ব্যাংকগুলো কিন্তু লাইফ ইন্স্যুরেন্সগুলোকে ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে, জেনারেল ইন্স্যুরেন্সগুলোকে ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে মার্কেটিং করার সুযোগ তৈরি হচ্ছে। তো আমি মনে করি এটা অনিশ্চয়তার থেকে বেশি নিশ্চয়তা এবং অধিকতর মানুষের কাছে এটির কেরিয়ার অপরচুনিটি তৈরি করে এটির সুযোগ গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটির বাস্তবায়নটি কীভাবে হবে। আমাদের বাংলাদেশে যে কয়টি লাইফ ইন্স্যুরেন্স আছে তার মধ্যে বিদেশি দুটি অর্গানাইজেশন আছে আমরা চিনি। একটি হচ্ছে মেট লাইফ, যেটি পূর্বতন অ্যালিকো ছিল, আর একটি হচ্ছে আমাদের এলআইসি, Right. যেটিকে ইন্ডিয়ান একটি কোম্পানি, এলআইসি কোম্পানি। আর বাকি সবগুলোই তার মধ্যে একটি আছে জীবন বীমা কর্পোরেশন, যেটি আমাদের গভর্নমেন্টের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। Right. বাকি এই 32টি কোম্পানি কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন। Alright. এই 32টি লাইফ ইন্স্যুরেন্সের যারা ইনভেস্টর আছেন, যারা মালিকানা আছেন, তাদের হাতেও কিন্তু এটি গোল্ডেন অপরচুনিটি। আমি True, এভাবে very দেখি true. যে যেহেতু সেক্টরটিকে রিকভার করার একটি গোল্ডেন অপরচুনিটি ব্যাংকস্যুরেন্সের মাধ্যমে তৈরি হয়েছে, এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে যে কারেকশনের অপরচুনিটিটা ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস হয়েছে, সেটারও কিন্তু একটি প্রভাব লাইফ ইন্স্যুরেন্সে পড়ার মাধ্যমে আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সকে ইন্টিগ্রাল পার্ট অফ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এটি করার কিন্তু একটি সুবর্ণ সুযোগ
একটি মাহেন্দ্রক্ষণে কিন্তু আমরা পৌঁছেছি। পৌঁছে গেছি। এবং আমি বিশ্বাস করি আপনি যদি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হন, আপনি যদি একজন ফাইন্যান্সিয়াল কর্মী হন, আপনি যদি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, সেই ক্ষেত্রে সেগমেন্ট ওয়াইজ লাইফ ইন্স্যুরেন্সে আলাদা করে কাজ করার কোনো কোনো সাহসের তৈরির দরকার নেই। শুধুমাত্র সেটিকে ওন করা, গ্রাহকের কাছে সার্ভিস এনশিওর করা এবং তার মাধ্যমে এই প্রপোজিশনটাকে মানুষের কাছে সহজভাবে তুলে ধরার মাধ্যমে যেমনটি আমরা কারেকশনের কাজটিও করতে পারি, তেমনি বাংলাদেশের যে মধ্যম আয়ের দেশে যাওয়ার যেই প্রতিবন্ধকতা, সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব। সেই জায়গাটির কারেকশনটাও যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আজকে ব্যাংকিং সেক্টরের যে অনিশ্চয়তার কথা বলছি, এটি কিন্তু আমাদের জন্য সাপে বর হওয়ার সুযোগ রয়েছে। এবং আমি তার জন্য লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্সের এই মুহূর্তের উপযোগিতাটাকে ব্যবহার করার দিকটাই বেশি করে আমি আমার সম্ভাবনা হিসেবে দেখি। মিস্টার মঞ্জু মোর্শেদ, আই থিঙ্ক যেমনটি আপনি বলছিলেন বিমা সেক্টরের পসিবিলিটিগুলো নিয়ে, এখানে বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে যারাই, শুধু ব্যাংক সেক্টর না, বাংলাদেশের অন্যান্য আরও সেক্টরে যারা চাকরির অনিশ্চয়তায় রয়েছে বা জব ইনসিকিউরিটিতে যারা আছেন, তাদের জন্য বিমা সেক্টর একটা সম্ভাবনাময় খাত হতে পারে, যে বিষয়টি আপনি আলোচনা করছিলেন। তো এনিওয়েজ, যেহেতু আপনি একজন ফর্মার ব্যাংকার ছিলেন, আপনার কাছে কোশ্চেন হচ্ছে, সাধারণ পেশা থেকেই অথবা যারা একদম নতুনভাবে, গত বছরও প্রায় 9 লাখ গ্র্যাজুয়েট বের হয়েছে বাংলাদেশে, প্রত্যেক বছর 8 লাখ 9 লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে, ওরা চাকরির জন্য বসে আছে, অপেক্ষা করছে, কিন্তু তবুও ইন্স্যুরেন্স সেক্টরে আসতে চাচ্ছে না। তো ফ্রেশরাই আসতে চাচ্ছে না, আর যারা অন্য সেক্টরে চাকরি করছে তাদের কথা না হয় নাই বললাম। সেই ক্ষেত্রে আপনি একজন ফর্মার ব্যাংকার হয়েও কেন আসলে ইন্স্যুরেন্সে আসলেন, যদি আমাদেরকে একটু স্পেসিফাই করতে। ধন্যবাদ। আসলে তো প্রথমে হচ্ছে রেজেকের ফাইসালা হয় উপরে, রাইট। সো দ্যাট আমার ইচ্ছাকৃতভাবে যে ইন্স্যুরেন্সে আসছি অথবা আগের ইন্ডাস্ট্রিতে আসছি, সবটাই যে আমার সিদ্ধান্ত এমনটা আমি মনে করি না। তবে একটা ইন্ডাস্ট্রিকে আপনি বেছে নেওয়ার ক্ষেত্রে একজন আপনি কর্মজীবী মানুষ হিসেবে যদি চিন্তা করেন, তাহলে আসলে কি কি বিষয়কে তিনি কনসিডারেশনে নেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে যে আমি এখানে আয়ের নিশ্চয়তা আছে কিনা সেক্টর ওয়াইজ, কারণ আমার ওয়ে অফ মিনস, আমার জীবনচারণ যেগুলো চলবে, সেটার কিন্তু অর্থনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। তাহলে আমি অর্থনৈতিক সমাধান যদি আমি এখানে পাই, তাহলে আমার সিলেকশনের একটা পয়েন্ট আমি টিকড হলাম। দ্বিতীয় আরেকটি বিষয় থাকে যে সেখানে কর্মপরিবেশ আছে কিনা। যেমনটি আমি যেই প্রতিষ্ঠানে কাজ করছি, সেখানকার যেই এজেন্ট পার্টনারদের যে জীবন পরিচালনার যে ক্ষেত্র, এই বিষয়টি কিন্তু একজন ভিন্ন সেক্টরের মানুষকে এই সেক্টরের কর্ম উপযোগী হয়ে নিজেকে আত্মনিয়োগ করার ক্ষেত্রে তার কিন্তু দ্বিতীয় টিকের কারণ হয়ে দাঁড়ায়। এবং এটা আমি বিশ্বাস করি আরও কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানিতেও একই রকমভাবে প্রযোজ্য। তাহলে দ্বিতীয়টি হলো যে আমার এখানে কর্মপরিবেশ আছে কিনা। তৃতীয় যেটি হচ্ছে যে আপনি একটা পর্যায়ে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি যতই আসুক, আপনি কিন্তু মানুষ হিসেবে চাবেন রিকগনিশন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু কেরিয়ার রিকগনিশন মাচ নিডেড। আমরা জানি যে ব্যাংকিং কেরিয়ার অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অথবা আমি কর্পোরেট কালচারের যদি অন্যান্য ইনস্টিটিউটের কথা বলি, সেখানে কিন্তু একজন নিউ জয়নার, তার ভিশনারি থাকে, তার সিও তাকে ভিশনারি দেখায় যে আপনি নেক্সট ডিকেডের মধ্যে ইউ আর গোয়িং টু বি দ্য সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড দেন আফটার ইউ পিপল আর গোয়িং টু রান দিস শো। এই স্বপ্নটা লালন করেই কিন্তু একজন ব্যাংকার তার এমডিকে দেখে, তার ডিএমডিকে দেখে তিনি কিন্তু প্রত্যেক দিন গ্রুমড হন। এবং সেইটাই কিন্তু তার শুধুমাত্র কিন্তু কেরিয়ার না, তার পোশাক, তার স্পিচ, সবগুলাই কিন্তু ওই জুনিয়রকে কিন্তু অ্যাট্রাক্ট করে টু কাম টু দিস সেক্টর। তো এইভাবে কিন্তু পিরিয়ডিক্যালি একজন কেরিয়ারিস্টিককে যদি আকৃষ্ট করতে হয়, তাকে শুধু অর্থনৈতিক সমাধান দিলে হবে, তাকে তার সাথে তার জীবনের সমাধান দিতে হবে বা কর্মপরিবেশের, তার সাথে সাথে তাকে দিতে হবে আপনাকে সেখানে হচ্ছে যে তার এখানে কেরিয়ার আছে কিনা। অর্থাৎ ভবিষ্যতের সম্মানের সাথে আমি এই কেরিয়ারে দীর্ঘদিন থাকার রিকগনিশনটা শুধু সিনিয়র পোস্ট নয়, এর সাথে সাথে আমার যেটি হচ্ছে যে আমি নতুন দায়িত্ব পাবো কিনা, আমি নতুন ভ্যালু এডিশন করতে পারবো কিনা। আজকে যেই সব সেক্টরগুলোকে আপনারা এত রিকগনাইজ করছেন, সেখানকার হিউম্যান রিসোর্সের এনলাইটেন্ড কেরিয়ারই কিন্তু আপনাকে ওই কেরিয়ারে যেতে উদ্বুদ্ধ করে। কাম ব্যাক টু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটি বাংলাদেশে দুই একটি কোম্পানি দীর্ঘ 40-45 বছর বা 50 বছরের পরিক্রমায় সফলতার সাথে হয়তো করতে পেরেছে, সেটা হচ্ছে হয়তো বা একটা পপুলেশন সাইজকে ইন্স্যুরেন্স সেল করতে পেরেছে।
অথবা সাকসেসফুলি তাদের কাস্টমার বেস হয়তো তৈরি করতে পেরেছে। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে করি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2013 থেকে যেই জিনিসটি দিয়ে একটি নতুন মাত্রা তৈরি করেছে সেটি হচ্ছে এখানে যারা কেরিয়ার করতে আসেন অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট থেকে শুরু করে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার থেকে যারা, প্রত্যেকের মধ্যে একটা ভিশন থাকে যে তিনি আগামী বছর বা 2 বছরের মধ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত হবেন। তিনি আরও অসংখ্য মানুষকে উদ্বুদ্ধ করে আয়ের কর্মযোগ্যতার মধ্যে নিয়ে এসে তিনি তার সংগঠনকে বিস্তার ঘটাবেন। এই প্রক্রিয়ার যেই ধারাবাহিকতা সেটাই কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে আজকে প্রায় 35,000 প্লাস এজেন্ট পার্টনারকে, যাদের কেউই অলমোস্ট লাইফ ইন্স্যুরেন্সের কেরিয়ার থেকে আসেনি, তারা এসেছেন ভিন্ন ভিন্ন কর্পোরেট কালচার থেকে, ভিন্ন ভিন্ন পেশা থেকে। ইভেন দো দ্য ব্যবসায়ী, তিনিও কিন্তু এটিকে তার ব্যবসার মতো করে ধরে একটি উদ্যোক্তা প্রয়োগ হিসেবে মনে করে, বা একটি উদ্যোক্তার গুণাবলীর মধ্যে যেই বিষয়গুলো থাকলে হয় যে আমি শুধু নিজে ভালো থাকবো না, আমি অনেককে ভালো রাখবো, এটির বাস্তবায়ন কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট পার্টনার এই প্রক্রিয়ার মধ্যে সোনালী লাইফ কিন্তু গত 12 বছরে এটিকেও বাস্তবায়ন করতে পেরেছে। মোর ওভার আমরা এখানে নিয়মিতভাবে যেটি দেখি সেটি হচ্ছে দেনা পাওনার ব্যাপারে কোনো পেন্ডিং নেই। আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানুষ মাইগ্রেট করার কিন্তু একটি অন্যতম কারণ, সেখানে তার দৈনন্দিন যে আয়টি, এটি যদি আপনি কোনো ইন্টারাপশন ছাড়াই যদি আপনি দিতে না পারেন, তাহলে তাকে কিন্তু ধরে রাখাটা মুশকিল হয়। তিনি পারফর্মার হতে পারেন, তিনি একটা সময় আপনার সেক্টরে থাকবেন না। এখানেও কিন্তু সোনালী লাইফ গত 12 বছরে যেটি নিশ্চিত করেছে, এজেন্ট পার্টনারদের বেনিফিটের ব্যাপারটা ইদ্রার অনুমোদন সাপেক্ষে প্রতিটা জিনিসকে তার লাইফস্টাইলের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ থাকে, এবং প্রত্যেকটা ভ্যালু এডিশনের মাধ্যমে তাকে যাতে ওই ইন্ডাস্ট্রির অন্য মানুষ আসার ক্ষেত্রে সিগনেচার পার্সন হিসেবে রিকগনাইজ করে, এটিও নিশ্চিত করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। তাহলে আমরা কিন্তু যদি একটু সামারাইজ করি যে কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আসলাম, বা এই 35,000 লোক আসলো, তার ধারাবাহিকভাবে আপনি যদি এগুলোকে সামারাইজ করেন, নাম্বার 1 হচ্ছে যে আপনি অর্গানাইজেশন হিসেবে সিলেকশনের ক্ষেত্রে আপনি কি দেখছেন। একটি হচ্ছে আপনার আর্থিক নিশ্চয়তা দেখছেন, কর্মপরিবেশ দেখছেন। আমাদের হেড অফিসে যদি একজন মানুষকে আপনি আগন্তুক কাউকে নিয়ে আসেন, তিনি যদি আমার এখানে 1 ঘন্টা সময় ব্যয় করেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি তার যদি অন্যান্য কোনো অব্লিগেশন না থাকে, এবং তার যদি প্রাইমারি কনসার্ন হিসেবে নিতে কোনো নৈতিক বাধা না থাকে, তিনি 1 ঘন্টা পরে আমাদের এই প্রেমিসেস থেকে বের হওয়ার সময় এজেন্ট পার্টনারের লাইসেন্সের ফর্ম না ফিল আপ করে বের হওয়ার রেকর্ড আমাদের নেই। দ্য রিজন অফ দ্যাট দ্য ওয়ার্ক প্লেস। আমরা যেটাকে আমরা নিশ্চিত করছি এখানে, যে আপনার ওয়ার্ক প্লেসটা হবে আপনার জন্য একটা আনন্দের জায়গা। থার্ড যেটি আসছে সেটি হচ্ছে আপনার কেরিয়ার। আপনি জেনে খুশি হবেন যে আমাদের বর্তমানে যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের এমডি আছেন, তিনি এফএ থেকে এমডি হয়েছেন। বর্তমানে যিনি এখানে সিইও আছেন, তিনি এফএ থেকে। ভেরি গুড পয়েন্ট। নেক্সট টু মাই কোশ্চেন, মিস্টার মঞ্জু মোর্শেদ, যতটুকু আমি জানি আপনি এখানে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, যেটাকে আমরা একদম ফিল্ড লেভেল থেকে কাজ করা বা ডিরেক্ট সেলিং যেটাকে আমরা বলে থাকি, সেখান থেকে আপনি এখানে ক্যারিয়ারটা শুরু করেছেন। হোয়ারএজ আপনি ব্যাংকে, যদি আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যেতে চাইতেন, আপনি কিন্তু অনেক বড় পোস্ট বা ব্যাটার পোস্টে আপনি এখানে জব সুইচ করতে পারতেন। বাট যখন আপনি এখানে শুরু করলেন, আপনি কিন্তু একদম ফিল্ড লেভেলের যে যারা আমরা কর্মী থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, সেটা থেকে আপনি শুরু করেছেন। এই শুরুটাতে আপনি এখন যেমনটি বলছিলেন, এখানকার বর্তমান সিইও উনিও কিন্তু একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে শুরু করেছিলেন। আপনি এইটাকে আসলে কিভাবে দেখেন যে একজন একদম ফিল্ড লেভেল থেকে শুরু করা, এই শুরু করার পিছনে চ্যালেঞ্জগুলো কী ছিল, তখন কি ফেস করেছেন, এবং যদি কেউ অন্য সেক্টর থেকে লাইফ ইন্স্যুরেন্সে আসতে চায়, সেখানে কিন্তু বিশেষ করে সোনালী লাইফ, যতটুকু আমি জানি, এখানে কিন্তু বড় পোস্ট অফার করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে একদম ফিল্ড লেভেল থেকে যারা আসবে, তাদের জন্য চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে, এবং এই চ্যালেঞ্জ ওভারকাম করে তারা কি পেতে পারে। আপনি যদি আপনার হিস্ট্রিটা, আপনার এখানে একদম বর্তমান সময়ে আপনি একজন সিওও চিফ অপারেটিং অফিসার হিসেবে সোনালী লাইফে কর্মরত আছেন, অথচ আপনি শুরু করেছিলেন কিন্তু একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে। তো এই যে জার্নিটা, আপনি এখানে প্রায় 7 বছর আছেন, এই জার্নিটাতে আপনি শুরু থেকে এখন পর্যন্ত কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, এবং বর্তমানে আপনি যে দায়িত্ব পালন করছেন সেটাকে আপনি কিভাবে এনজয় করছেন। কেউ যদি এখানে আসতে চায়, তাহলে তাদের জন্য এটা কি চ্যালেঞ্জ হতে পারে, আর যদি কেউ চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারে, তাহলে তারা এখান থেকে কি পেতে পারে। আমি এই ব্যাপারে আপনার থেকে একটু জানতে চাই। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আমার
আগের প্রশ্নের লাস্ট ল্যাপে যেটা বলছিলাম যে নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি কেরিয়ার নির্বাচনের বিষয় Right. বলেন, আমি যেই 4টা সিগনেচার পয়েন্ট আপনাকে বললাম যে একজন মানে নবাগত কোনো একজন কর্মী যখন একটি সেক্টরকে নির্বাচন করবেন, তখন তিনি কিন্তু আপনি সেই সেক্টরের মধ্যে তার আর্থিক সম্ভাবনা, তার কেরিয়ার, তার কর্মপরিবেশ এবং তার এখানে ইন্ডাস্ট্রি স্যাচুরেটেড করার যে অপরচুনিটি, এগুলো কিন্তু তার অ্যাসেসমেন্টের মধ্যে আসে। কাম ব্যাক টু মাই পয়েন্ট, আমার জার্নিটার ক্ষেত্রে অবশ্যই ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কোনো সন্দেহ নেই। কারণ মাল্টিন্যাশনালে কাজ করার কারণে কিছুটা কিন্তু নাকুচা ভাব প্রথম দিক থেকেই ছিল, বিকজ অফ দ্য লোকাল অর্গানাইজেশনে কাজ করার অভিজ্ঞতাও নেই, আর সেটির ক্ষেত্রে আমাদের একটি ধারণাও, একটি মিশ্র ধারণা থাকে। আমি যদি সেই দিক থেকেও বলি, তখন অন্য ব্যাংকিং সেক্টরে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটি প্রতিবন্ধকতা কাজ করে। এবার আমি আসার ক্ষেত্রে যদি বলি যে লাইফ ইন্স্যুরেন্সে আসলাম কিভাবে বা কেন আসলাম, ওই যে আমি আমার নির্বাচনের সময় কিন্তু নিজেকে কিছু অ্যাসেসমেন্ট করতে হয়। প্রথম অ্যাসেসমেন্টে যেটা আমার সোনালী লাইফকে কোয়ালিফাই করিয়েছে বা আমি এই সেক্টরকে কোয়ালিফাই করেছি, সেটি হচ্ছে এই এফএ লাইসেন্সটি বা এইটি কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত একটি লাইসেন্স। আপনি যদি এই লাইসেন্সিংটিকে, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা অ্যাডভাইজার লাইসেন্সিংটিকে যদি আপনি একটি উদ্যোক্তার সাথে তুলনা করেন, তাহলে একটি ট্রেড লাইসেন্স করতে আপনি যেভাবে উদ্যোক্তা হিসেবে আপনি উদ্যোগী হবেন, আপনি এফএ লাইসেন্সটিকে কিন্তু সেইভাবে ফিল করবেন। আমি এটি বলছি যারা অভিজ্ঞতা সম্পন্ন ভিন্ন সেক্টর থেকে আসবেন, Right. তাদের যে ইগো সমস্যাটা কাজ করে, ইগো ইগো সমস্যাটা কাজ করে, আমি যেটাকে বলি এভিল গো অন, আচ্ছা শয়তান লগে লগে আচ্ছা, আপনার সাথে সারাক্ষণ আছে। Right. আপনাকে কোনো কাজে, ভালো কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে শয়তান আগে আসবে। হ্যাঁ, right. তো সেইটার ক্ষেত্রে এই যে আপনার ইগো, এটাকে আপনি ডাউনসাইজ করার জন্য আপনার নিজের সাথে একটি বোঝাপড়া দরকার। জি, তারপরে আপনার নির্বাচনের সময় আপনাকে কিছু কোয়ালিটেটিভ জিনিস, কিছু কোয়ান্টিটেটিভ জিনিসের উপরে নিজেকে অ্যাসেসমেন্ট করে নিজের একটি প্ল্যানিং রেডি করতে হবে। রাইট এবং আপনাকে চ্যালেঞ্জ ফেস করার জন্য আপনার মনস্তাত্ত্বিক সাপোর্ট মাচ নিডেড। রাইট আপনি অন্যের কথায় প্রভাবিত হবেন নাকি নিজের কর্ম দ্বারা সফলতায় যাবেন, এটি কিন্তু ব্যক্তির সিদ্ধান্ত। রাইট ব্যক্তি যদি মনে করে যে আমাকে পাছে লোকে কি বলবে, তাহলে আপনি কোনোদিনই কিন্তু কোনো চ্যালেঞ্জিং সেক্টর অথবা কোনো চ্যালেঞ্জিং কাজে কখনোই আপনি এন্টারপ্রেনার হিসেবে হোক অথবা আপনি নতুন ক্যারিয়ার হিসেবে যেতে পারবেন না। আমার ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ পরিবার থেকেও কিন্তু কিছুটা বাধা এসেছিল। আমি তাদের কাছে এতটুকু আশ্বস্ত করতে পেরেছিলাম যে অর্থনৈতিকভাবে কোনো বিপর্যয়ের মধ্যে ইনশাল্লাহ তারা পড়বে না। এই আশাটুকু তাদেরকে যখন দিয়েছি, তারা কিছুটা বিশ্বস্ত হয়েছে, কিছুটা অবজারভারও হয়েছে। আচ্ছা আচ্ছা এবং আমি জার্নি শুরু করার সময় আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে যে আমি নিজেকে এখানে একজন উদ্যোক্তার রোলে নিয়েছি, রাদার একটি চাকরি হিসেবে নিইনি। আপনি যদি চাকরি হিসেবে নেন তাহলে বেতন প্রত্যাশা থাকবে, রাইট আর যখন উদ্যোক্তা হবেন তখন দোকান খোলার সময় বা বিজনেস হাউসে বসার সময় কিন্তু আপনার এই চিন্তা থাকবে না যে আপনি আজকে কয় টাকা বিক্রি করবেন আর কয় টাকা প্রফিট হবে। একজন উদ্যোক্তা কিন্তু প্রথমেই চিন্তা করে আগে আমি সেবা দিব অথবা পণ্য সরবরাহ করব, মানুষ যদি পছন্দ করে তাহলে একসময় না একসময় আমার ব্যবসার প্রসার করবে। রাইট এই লাইফ ইন্স্যুরেন্সের বিজনেসটাও কিন্তু তাই। যখন আপনি কমিটমেন্ট এনশিওর করবেন গ্রাহকদেরকে, যখন আপনার সার্কেলের মধ্যে একটি ডেথ ক্লেম দেওয়ার সুযোগ হবে, যখন আপনি একজন মানুষকে ম্যাচুরিটির টাকা হাতে পৌঁছে দিবেন, যখন শিক্ষা বিমার টাকা গ্র্যাজুয়েশনের জন্য তো আপনার রিলেটিভ অথবা আপনার বন্ধুবান্ধব খরচের জন্য টাইমলি ফেরত পাবে, তখন কিন্তু তারা আপনাকে রিকমেন্ড করবে। এবং এই ধারাবাহিকতাটি নিশ্চিত করার জন্য আপনার প্রয়োজন একটি কোয়ালিটি অর্গানাইজেশন, এবং যেই অর্গানাইজেশন এই কমিটমেন্টগুলো ঠিকঠাক রাখে। আমি 18 থেকে যখন এসেছি অ্যান্ড অদ্যবধি একটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমার ওই জায়গাটার যেহেতু প্রত্যাশা পূরণ করেছে, এবং যেটি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যে কোনো কর্মীর প্রাইমারি প্রত্যাশাই থাকে যে তার অর্গানাইজেশন তার কাস্টমারের টাকা সময় মতো ফেরত দিবেন এবং তাকে আফটার সেল সার্ভিস নিশ্চিত করবেন, তাকে কোনো হয়রানির সম্মুখীন হতে হবে না। এটি ব্যাংক বলেন, বিমা বলেন, অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন, অথবা আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিটি বলেন, আফটার সেল সার্ভিস যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনি কমিটমেন্ট ঠিক রাখতে পারেন, আপনি গ্রাহকের কাছে সেবাটি প্রোঅ্যাক্টিভলি পৌঁছে দিতে পারেন, নট রিঅ্যাক্টিভ। কাস্টমার জুতা ক্ষয় করে আপনার কাছে আসবে, ব্যাংক হলেও কিন্তু সেখানে মানুষ বিশ্বস্ততা রাখে না, যেটি আমরা গত 1 বছরে কিন্তু অনেক জায়গায় চ্যালেঞ্জ ফেস করতে দেখেছি। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিষয়টির রিফ্লেকশন আমাকে এই চ্যালেঞ্জটিকে ওভারকাম করে পর্যায়ক্রমে দ্বিতীয় আরেকটি ধাপে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার ক্ষেত্রে আমাকে যথেষ্ট সহযোগিতা যেমন করেছে, তেমনি একটি বিশেষ প্রণোদনা আমাকে দিয়েছে এই কেরিয়ার। সেটি হচ্ছে আমি যতগুলো কেরিয়ারে কাজ করেছি সেখানে আমি চাইলেই
কাউকে কিন্তু আহ্বান করতে পারিনি যে আপনি আমার সাথে আসেন, আপনি আমার টিমের মেম্বার হন, অথবা আপনি আমার সাথে কাজ করেন। কিন্তু এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমি যখন একটা উদ্যোক্তা লাইসেন্স করলাম এফএ হিসাবে, যখন আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি ইউনিট ম্যানেজার হলাম, তখন আমি অসংখ্য ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, যেটি বৈধ, যেটি গভর্নমেন্ট বৈধ, এবং এই যে উদ্যোক্তা গুণের কথাটি আমি প্রথমে বললাম, সেটির কিন্তু আপনি বাস্তবায়ন ক্ষেত্রটি হচ্ছে অ্যাজ এ ইউনিট ম্যানেজার হিসেবে আপনি সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত বাংলাদেশি মানুষ আছে যাদের বয়স 18 বছর প্লাস, যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি আছে, আর যাদের শারীরিক সুস্থতা আছে, তাদেরকেই নিয়ে কিন্তু আপনি আপনার সংগঠন তৈরি করতে পারবেন। এমন একটা অপরচুনিটি যদি একজন বুদ্ধিমান মানুষ অথবা বিবেকপ্রসূত মানুষ যদি পান, আর সেখানে যদি সোনালী এবং এই ধরনের অর্গানাইজেশন যারা আছে তাদের সাথে কাজ করার সুযোগ পান, তাহলে সম্ভবত জার্নিটা স্মুথ হয়। তার একটি বড় উদাহরণ আমি নিজে, কারণ আমি এই 8 বছরে কোথাও যদি প্রতিবন্ধকতা ফিল করতাম, তাহলে ঘুরে এসে কিন্তু আমি এই চিফ অপারেটিং অফিসারের মতো একটি ক্রুশিয়াল দায়িত্ব ঘেরা এই পজিশনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করতাম না। আমি বরঞ্চ বলতাম যে না, আমি আগের জায়গায় থাকি। তাহলে এই বিষয়গুলো যদি অন্যান্য প্রতিষ্ঠানও তার প্রয়োগে নিশ্চিত করতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে ব্যাংকিং সেক্টরের আপনি যে অনিশ্চয়তার কথা আপনার প্রথম প্রশ্নের মধ্যে বলেছিলেন, আমি মনে করি আবারও ঘুরে বলছি, এটি কিন্তু সম্ভাবনার দিক টার্ন নিতে পারে। এবং ব্যাংকস্যুরেন্স যেভাবে বাংলাদেশে এক্সপ্লোর হচ্ছে, কোয়ালিফাইড ব্যাংকগুলো যেভাবে তাদের ব্যাংকিং সেক্টরে ইন্স্যুরেন্সগুলোকে জেনারেল এবং লাইফকে ইনভাইট করছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী প্রজন্ম বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার পয়েন্ট থেকে একটা জিনিস আমি আরেকটু যদি বলতে চাই, সেটি হচ্ছে আপনি মেনশন করেছেন যে ব্যাংকিং হোক অথবা অন্য যে কোনো সেক্টরে একটা মানুষ কর্মরত থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারে, পরিশ্রম করে করে গ্র্যাজুয়ালি সে নিজেকে এস্টাবলিশ করে নিতে পারে। কিন্তু ওই সেক্টরগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তার কিন্তু আর কোনো সুযোগ থাকে না অন্য কাউকে রিক্রুট করে তাকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু সেটি জীবন বীমা সেক্টরে কিন্তু রয়েছে, এবং যে কেউ চাইলে এখানে এসে নিজে প্রতিষ্ঠিত হয়ে আরও হাজার মানুষকে এখানে প্রতিষ্ঠিত করতে পারে, এবং আপনি সেই কাজটি করেছেন। এবং এখানে আরও অনেকেই জীবন বীমা সেক্টরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আরও অনেককে, আমি বলতে গেলে হাজার মানুষেরও বেশি মানুষকে এখানে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। তাহলে এই সেক্টরের বাড়তি সুযোগ যদি আমি বলি, এক্সট্রা বেনিফিট যদি আমি বলি, যে অন্য সেক্টরে আমি নিজে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করছি, আর এই সেক্টরে আমি নিজে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আমি অন্যদেরকে এখানে প্রতিষ্ঠিত করছি। তো এটা আসলে একটু ভিন্নভাবে যদি আমরা দেখি, এখানে পর্যাপ্ত সুযোগ রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আরও অনেককে প্রতিষ্ঠিত করার, যদি আমি ভুল না হই। আমরা আসলে অনেকগুলো কথা এখানে চলে এসেছে। আমি আপনাকে যেটা আরও কয়েকটা বিষয় বলতে চাই, যে ব্যাংকিং সেক্টরে থাকার সময় আপনার অনেক এক্সপিরিয়েন্স ছিল ওই সেক্টরের, এই অভিজ্ঞতাটা এখানে কিভাবে কাজে লাগাচ্ছেন, বীমা সেক্টরে কিভাবে কাজে লাগাচ্ছেন? থ্যাংক ইউ। আপনি আবারও আপনাকে বলছি যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির কিন্তু একটা ইউনিক পিকচার আছে, সেটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ইন্স্যুরেন্স বলেন, ব্যাংক বলেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন, এগুলো সবগুলোই কিন্তু ইনভেস্টমেন্টের সেক্টর। কোনোটা সেভিংস রিলেটেড, যেমন ব্যাংকের একটা পার্ট থাকে সেভিংস ইনশিওর করে, অ্যান্ড লোন ফাইন্যান্স করে। আসলে সমাজের মধ্যে আপনি যাদেরকে চেনেন তাদের কারোর লোন প্রয়োজন হলেই কিন্তু তারা আপনার ব্যাংকের কাছেই আসে। তারপরে তিনি যদি স্মল সেভিংস বলেন বা কোনো ডিপিএস বা এই ধরনের প্রকল্প কিছু চিন্তা করে, লাইসেন্স বেসডের ক্ষেত্রে তিনি ব্যাংকেই কিন্তু চিন্তা করে, ফার্স্ট প্রায়োরিটি ব্যাংকে চিন্তা করে। এছাড়াও যদি অন্যান্য সেক্টর আছে, তেমনি আপনার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু এই সেগমেন্টটি কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড সেগমেন্ট, ইটস নট এ সেভিংস। আমরা মেজরলি যদি বলি তাহলে ইটস এ ইনভেস্টমেন্ট রিলেটেড। অ্যান্ড ফর হোয়াট রিজন আমি কেন ইনভেস্ট করবো এখানে? পৃথিবীতে একটা সেগমেন্টেড ইনভেস্টমেন্ট আসে হচ্ছে যেটি আপনার আয়কৃত টাকা আপনি বিভিন্ন বিনিয়োগে খাটান। তার মধ্যে অন্যতম যদি আমি বলি ব্যাংকিং সেক্টর, ল্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টর, শেয়ার মার্কেট সেক্টর, এগুলো কিন্তু আপনি আপনার টাকা দিয়ে ইনভেস্টমেন্ট এনশিওর করেন। বাট লাইফ ইন্স্যুরেন্স ইজ এ ডিফারেন্ট সেগমেন্ট, যেখানে ইনভেস্টমেন্টটাই করে হচ্ছে রিস্ক কাভারেজ ইনভেস্টমেন্ট। এই যে মানুষের জীবনের দুই ধরনের রিস্ক আছে, একটা হচ্ছে জীবদ্দশায় কিছু রিস্ক, আর একটা হচ্ছে মৃত্যু, আপদকালীন মৃত্যুর রিস্ক। কারণ আপনি যখন ফ্যামিলির কোর ফাইন্যান্সিয়াল আর্নার, আপনার উপরে কিন্তু ফ্যামিলির 3-4 জন মানুষের একটা
ডিপেন্ডেন্সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে দিয়ে দিয়েছে। Right. এখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, এটিও যেমন সত্য, তেমনি কিন্তু আপনাকে এটিও মনে রাখতে হবে আপনার পরিবারকে কিন্তু মিনিমাম একটি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির মধ্যে রেখে Financial security. যাওয়াটা কিন্তু সৃষ্টিকর্তারই নির্দেশ। Right, right. তাহলে আমরা অনেকেই আবার এখানে ফিল করি যে ইন্স্যুরেন্স মনে হয় অবৈধ বা এটি হারাম। এটিও কিন্তু এখানে ভুল তথ্য যে ইন্স্যুরেন্স কোনো অবস্থাতেই হারাম না, কারণ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কনসেপ্টের ক্ষেত্রে বাংলাদেশে আমরা যে ইন্স্যুরেন্স করছি Right. এটি কিন্তু আপনি একটি মানুষের সম্পৃক্ততায়, একদল মানুষের সম্পৃক্ততায় আপনি কিন্তু সবার ফান্ডগুলোকে নিয়ে আপনি ফান্ড ম্যানেজমেন্ট করছেন এবং এইটি নিয়ে আপনি বিনিয়োগ করছেন, এবং কোনো কারণে আমাদের যে 10 লাখ 20 লাখ কাস্টমার বেস তৈরি হয়েছে তাদের মধ্যে থেকে যদি আপনি কোনো একজন ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টকালীন কোনো একটা ক্রাইসিসে পড়ে, Right. দুর্ঘটনাজনিত ক্রাইসিসে পড়ে, অপারেশনজনিত ক্রিটিক্যাল ইলনেসে পড়ে, অথবা আপৎকালীন মৃত্যু হয়ে যায়, তখন বাকি পলিসি হোল্ডারদের একটা অংশের টাকা কিন্তু আমরা এহসান ভিত্তিক কন্ট্রিবিউশন করি। Right. অর্থাৎ এই বাকি 9,99,999 জন গ্রাহক ওই একজন মঞ্জুর মোর্শেদের দায়িত্ব নেয় বাই গিভিং দ্য ফেস ভ্যালু অ্যামাউন্ট টু হিজ ফ্যামিলি অর ইন রিপ্লেস অফ তার মেডিকেল বিলের পরিবর্তে। Right. এটি কিন্তু সম্পূর্ণ হালাল। কাম ব্যাক টু পয়েন্ট, আমি যেটি বলছিলাম যে আমার ওইখানকার পার্সোনাল যে কাস্টমার বেস ছিল বা দীর্ঘদিনের আমার যে আজকে 25-26 বছরের যে কেরিয়ার, সেখানে কিন্তু আমার প্রাইডটাই হচ্ছে আমার পার্সোনাল রিলেশনশিপ ম্যানেজমেন্ট। Right. ব্যাংকিং সেক্টর বলেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি বলেন, টি ইন্ডাস্ট্রি বলেন, যেখানেই কাজ করার সুযোগ পেয়েছি সেখানে কিন্তু পিয়ার দিয়েই কাজ করেছি, অর্থাৎ Right. পার্সোনাল রিলেশনশিপ। Right. যখন আমি ইন্স্যুরেন্সে আসলাম তখন কিন্তু আমি আমার সেই ট্রাস্টওয়ার্দি লয়াল কাস্টমার বেজের কাছে যখন অফারিংস নিয়ে গিয়েছি, তারা কিন্তু ব্যক্তিগত মঞ্জুর মোর্শেদকে আগে চেনে। Right. যখন তারা আমাকে চেনে যে আমি কখনোই তাদেরকে কোনো মিস ইনভেস্টমেন্ট করাইনি, কোনো জায়গায় তাদের লস প্রজেক্টের মধ্যে তাদেরকে কোথাও ইন্ট্রোডিউস করিনি, Right. তখন তারা বলল আপনি ইন্স্যুরেন্সে, এনিওয়ে আপনি যখন বলছেন করা যেতে পারে। Right. তো এই ট্রাস্টটাই হচ্ছে কিন্তু আমার পুঁজি ছিল। That was your personal reputation. Absolutely. You build it. Right. That's And true. ওইটা এটা বাস্তবায়ন করা কেমনে সম্ভব হয়েছে, যেহেতু সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমাকে কমিটমেন্টটা মেনটেন করেছে। Right. 7 ডেজে ডেট ক্লেম দিয়েছে উইদাউট এনি হ্যাজার্ড। ম্যাচুরিটির টাকা 2 মাস আগে কাস্টমারকে প্রোঅ্যাক্টিভ ফোন কলের মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে ডটেড ডেটে। Right. সার্ভিসের ক্ষেত্রে কাস্টমারকে তার ব্রাঞ্চে আসতে হয় না, তার কল সেন্টারের মাধ্যমে, পলিসি সার্ভিস ইউনিটের মাধ্যমে তার পলিসির যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট, যে কোনো রকম ক্লারিফিকেশন তিনি পেয়ে যায়। এবং আমরা গ্রাহককে SMS সার্ভিসের মাধ্যমে তার প্রপোজিশনকে এনশিওর করি এভাবে যে তিনি যাতে ফিল করেন তার ইনভেস্টমেন্ট ইজ সেফ। Right. এবং এই যে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা, এটা বোঝানোর জন্য কিন্তু কোয়ালিফাইড পিপলের মাচ নিডেড। কারণ বাংলাদেশের সেগমেন্টে যেহেতু এই সেগমেন্টটাতে ইন্স্যুরেন্সের বা ব্যাংকের মতো যেইভাবে পিপল তৈরি হয়েছে, রিসোর্স তৈরি হয়েছে, আনফর্চুনেটলি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সেই পরিমাণ রিসোর্স যেহেতু হয়নি, হিউম্যান রিসোর্স, এখানে কোয়ালিফাইড লোকের বড়ই প্রয়োজন, যে ব্যক্তিটি তার নিজের রেপুটেশন, অর্গানাইজেশনের রেপুটেশন অ্যান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে, যেটি আমার এখন নতুন সংযোজন, সেটি হচ্ছে এই বিজনেসটি হয় অ্যাওয়ারনেস থ্রু। Right. কারণ সচেতন মানুষই তার পরিবারের ব্যাপারে সচেতন হবেন, সচেতন মানুষই তার সন্তানের শিক্ষাকে নিশ্চিত করার সচেতনতা তৈরি করবেন। তিনি একটি CIC বা ক্রিটিক্যাল ইলনেস কাভারেজ তখনই নেবেন যখন তিনি ফিল করবেন আমি যখন মেডিকেলে অ্যাডমিটেড হয়ে ভর্তি হয়ে আছি, আমার পরিবারের অর্থনৈতিক অনিশ্চয়তা টাচ না করে আমি 5 লক্ষ টাকা পর্যন্ত আমার চিকিৎসার জন্য পাবো, এই চিন্তার জন্য যে 1400 টাকা দিবেন, এই টাকা দেওয়ার সময় তিনি কার্পণ্যতা করবেন না। Right. কিন্তু এই বিষয়টা কে বোঝাবেন তাকে? বোঝাবেনই একজন এক্সপার্টিস, আর সেই এক্সপার্টিসের প্রথম ধাপের নামই হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। Right. আই রাদার টু প্রেফার টু সে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের পরিবর্তে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, Right. বিকজ উই মাচ নিড দ্যাট গুড অ্যাডভাইজার হু ক্যান গিভ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস Right, টু true. এনি অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ, Sure. যাদেরকে বোঝানো দরকার ইন্স্যুরেন্স ইজ নট অ্যান এক্সপেন্স, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। রাইট, ট্রু। মিস্টার মঞ্জুর মোর্শেদ, আপনি যেমনটি বলছিলেন, অ্যাওয়ারনেস আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে অনেক কম।
আমরা এটার ব্যাপারে যদি আমি আপনাকে বলি যে মানুষ মনে করে যে ইন্স্যুরেন্স আসলে মারা যাওয়ার পরে বেনিফিট পাওয়া যায়, এটা কিন্তু আমাদের এই মার্কেটে প্রচলিত। সো অনেক সেন্সেই অনেক শিক্ষিত মানুষকে আমরা দেখেছি যে ওরা বলে আমি মারা যাওয়ার পরে সার্ভিস পাবো, আই ডোন্ট নিড দ্যাট, আমার এটার প্রয়োজন নেই। সো আপনি আসলে এই জিনিসটা কি কারেক্ট না ইনকারেক্ট? মানুষ যেটা ফিল করে যে আমি মারা গেলে পাবো, এটা কিন্তু প্রচলিত মার্কেটের এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা আসলে কি কারেক্ট নাকি ব্যাপারটাকে আপনি অন্যভাবে ব্যাখ্যা করবেন? আমি একটু ভিন্ন জায়গায় গিয়ে আবার এই জায়গায় ফিরি। জি, অনেকে ব্যাংকের উপর ধারণা থাকে ব্যাংক মানেই হচ্ছে কিন্তু টাকা লুটের জায়গা। অর্থাৎ আচ্ছা। আমি একটা লোন নিয়েছি, জি, আমি সারা জীবন খালি লোনের ইন্টারেস্ট এনে যাব, প্রিন্সিপাল কখনো শোধ হয় না। আচ্ছা আচ্ছা এই কথাটি কিন্তু সত্য না। আচ্ছা, আবার ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু অনেকে দেউলিয়াত্ব ঘোষণা করে। হ্যাঁ রাইট, আবার এটিও সত্যি, ক্রেডিট কার্ডের মূল মন্ত্র কিন্তু দেউলিয়াত্ব না, আপনার ক্রাইসিসের সময় আপনার নিড মিট পাশে করা। দাঁড়ানো, রাইট। তাহলে প্রশ্নটা হয় যে তাহলে এই দুইটা ক্ষেত্রে নেগেটিভ ধারণা তৈরি হলো কেন? ব্যক্তির নলেজ গ্যাপের কারণে ইউজেস অফ ফান্ড যদি রং প্লেসমেন্টে যায়, Right. তখন কিন্তু তিনি ক্রাইসিস তৈরি করলে তার দায় চলে আসে ইন্ডাস্ট্রির উপরে। Right. কাম ব্যাক টু ইন্স্যুরেন্স, আপনি যে প্রশ্নটা আমাকে করছিলেন, জি। ইন্স্যুরেন্সের মধ্যেও মানুষ যখন আমরা যারা সেলস পার্সন মার্কেটে যাই বা যারা এটাকে প্রতিনিধিত্ব করি, রাইট, তারা কিন্তু অনেকটা ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে ইন্স্যুরেন্স বিক্রি করার একটি প্রয়াসও তৈরি করি, আচ্ছা, যে আপনি যে মারা যান আপনার ছেলে মেয়ের কেরাই দেখবো। রাইট, এবং উনি ভয়ের চোটে একটা পলিসি করবে এই প্রত্যাশায় কিন্তু 100 জন পলিসি করে না। করে না, রাইট, কিন্তু যদি আমি বোঝাতে পারতাম যে আপনি যেভাবে একটি ল্যান্ড কিনেছেন, যে তার একটা হাউজিং সলিউশন হোক, রাইট, যেভাবে আপনি একটি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করেছেন যে আপনি ডিভিডেন্ড আর্নিং এর একটা রেগুলারিটি আপনি পাবেন, রাইট, তেমনি আপনি একটি অ্যামাউন্ট ব্যাংকে রেখেছেন যাতে আপনি রেগুলার ডেপোজিটরি সার্ভিসগুলো পান ওখানে, রাইট, তেমনি আপনার যেই আনসার্টেনিটিগুলো আপনার জীবদ্দশায় এবং আপনি না থাকলে আপনার ফ্যামিলিকে ফেস করতে হবে, রাইট, তার জন্য যেই নিয়ামকটি বা যেই ইনভেস্টমেন্টটি দরকার সেটির নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। ট্রু, সো এই ক্ষেত্রে তার আন্ডারস্ট্যান্ডিংটা যদি দরকার হয় তাকে ব্রেক করে বোঝানোর, এই কাজটি কিন্তু করতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে ওই ব্যক্তির। রাইট, যেমন শিক্ষা বীমা নিয়ে যদি আপনাকে আমি উদাহরণ দেই, যে শিক্ষা বীমা এমন একটি বিউটিফুল ইনভেস্টমেন্ট, এটি বোঝার পরে কোনো বাবা মা প্রকৃতভাবে তার সন্তানের জন্য এই ইনভেস্টমেন্টের বিকল্প কোনো ইনভেস্টমেন্ট চিন্তা করবে না। রাইট, কিন্তু আপনি যদি এটার একটু শর্টকাটভাবে যদি বোঝান, 10 বছর চালাবো তারপরে আসবে 15 লাখ টাকা, গ্র্যাজুয়েশনের জন্য আমার এটা লাগবে, আমার যেই পরিমাণ ব্যাংকের টাকা পড়ে আছে 15-20 লাখ টাকার জন্য আপনার সাথে 10 বছরে কেন যাব? রাইট, কিন্তু ওই ব্যক্তিকে যদি আপনি তার আনসার্টেনিটির ক্যালকুলেশনটিকে যদি তার টেবিলে নিয়ে আসতে পারেন, রাইট, যে আপনি কি বলতে পারবেন যে কালকে আপনি লাইভ থাকবেন, আপনি বলতে পারবেন না, এটি অনিশ্চিত, এটি আপনার নিয়ন্ত্রণে নয়। রাইট, আপনি কি বলতে পারবেন যে কালকে আপনি কোনো কারণে ডিসেবিলিটির ইম্প্যাক্টেড হবেন না? বলে না, আমি বলতে পারবো না। আপনি কি বলতে পারবেন প্রেসিডেন্সিয়াল কোনো একটা ইনসিডেন্টের মাধ্যমে আপনার বাড়ি ঘর সম্পদ বিনষ্ট হবে না? রাইট, আপনি খেয়াল করে দেখেন এখন যে ধরনের বন্যা হয়, দোতলা তিনতলা বাড়িও কিন্তু অনেক জায়গায় ডেমোলিশ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। রাইট, রাইট, তাহলে একজন সম্পদশালী ব্যক্তির কিন্তু এই 3-4টা প্রপোজিশনের সব যখন শেষ হয়ে যায়, তিনিও কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে পড়েন। কিন্তু একটি শিক্ষা বীমা যদি তিনি ইনভেস্টমেন্ট করে রাখেন, তিনি যদি একটি কিস্তি দিয়েও তিনি যদি কোনো কারণে মারা যান অথবা ডিজেবল হয়ে যান, Right. পার্মানেন্ট ডিজেবল, Right. সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ওই বাচ্চার কো প্যারেন্ট হিসাবে তার পাশে এসে টিল টু ম্যাচুরিটি পর্যন্ত উইদাউট ফার্দার ইনভেস্টমেন্ট তার লাইবিলিটিসকে শোল্ডারিং করবে। রাইট, এই ইনভেস্টমেন্ট কি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টে আছে? No. আমি বলবো নাই। এটি কি ব্যাংক ইনভেস্টমেন্টে আছে? নেই। এটি কি আপনার ল্যান্ড ইনভেস্টমেন্টে আছে? নেই। এই ভাবটি যদি আপনি বা ব্যাখ্যাটি যদি আপনি একজন ইনভেস্টরকে বোঝাতে পারেন, তিনি তার সন্তানের জন্য দৌড় দিয়ে এসে আপনার কাছে এই পলিসির ইনভেস্টমেন্টে আসবেন। এখন Right. প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আনফর্চুনেটলি স্বাধীনতার পর থেকে এই 50, 52, 53, 54 বছরে কিছু কিছু ইন্স্যুরেন্সের ভুলের জন্য, সবাই না, কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির ভুলের জন্য, কি ভুল? সময় মতো তার ক্লেমটা সেটেল হয়নি, রাইট, এজেন্ট ম্যানুয়ালি টাকাটা রিসিভ করে নিয়ে আসছিলেন, কোম্পানিতে জমা দেননি, ম্যানুয়ালি একটা পাসবুক করে দিয়েছিলেন, টাকাটি জমা না হওয়ার বিষয়টি গ্রাহক জানতেন না, যেদিন জানলেন ততক্ষণে পলিসিটি ল্যাপস হয়ে গেছে। এই সামগ্রিক একটি পলিসির ব্যত্যয়ের জন্য গ্রাহকের কনফিডেন্সটি পড়ে গেছে। রাইট, এখন আমাদের হাতে একটি স্বর্ণযুগ আসছে, যেখানে আমরা ডিজিটালি কানেক্টেড। বাংলাদেশে লাইফ ইন্স্যুরেন্সে সোনালী লাইফ ইন্স্যুরেন্সও এই ইনভেস্টমেন্টে এখন পর্যন্ত নাম্বার 1 কোম্পানি, যারা 2013 থেকে আজকে 25 পর্যন্ত
অবিরত তারা কিন্তু প্রত্যেক বছর নতুন নতুনভাবে তারা আইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে ক্যাপাসিটি তাকে এক্সপ্লোর করছে টু গিভ দ্য আফটার সেল সার্ভিস টু দ্য কাস্টমার অ্যান্ড টু গেট ব্যাক দ্য কনফিডেন্স। আমাদের এই 12 লক্ষ প্রায় কাস্টমারকে আমরা যেই জিনিসটি বিক্রি করার চেষ্টা করছি সেটি হচ্ছে কমিটমেন্টটি যে তার কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে, কমিটমেন্টটি যে আমাদের অ্যাকর্ডিংলি, এইটি যদি এস্টাবলিশ করতে পারি, আমার বিশ্বাস 2030-এর মধ্যে আমরা 1 কোটি কাস্টমার করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট না। প্রশ্ন হচ্ছে 1 কোটি কাস্টমার করার থেকেও বেশি দরকার সেটি হচ্ছে আমাদের এই কোম্পানির পাশাপাশি আমাদের এই 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সবারই আন্তরিকতার প্রয়োজন। বিকজ সবাই যদি তার কমিটমেন্টটি গ্রাহকের প্রতি ঠিকমতো রাখে, ডিজিটালি কানেক্টেড থাকে, অল্টারনেটিভ চ্যানেলসের মাধ্যমে প্রিমিয়াম পেমেন্টসটা রিসিভ করে, যেমনটা আমরা এমএফএসের মাধ্যমে আমরা প্রায় 95% কাস্টমারকে কিন্তু কানেক্টেড করে ফেলেছে করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা বোঝানো ছাড়া এজেন্টের কিন্তু আর কোনো কাজ থাকবে না। এজেন্টের কাজ কিন্তু প্রিমিয়াম কালেকশন না। যখন ম্যানুয়ালি প্রিমিয়াম কালেকশন করে আনবে, দুর্নীতি সেখানে থাকবেই। আর সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যেমনটি সোনালী করেছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স করেছে, যে গ্রাহকের টাকা ম্যানুয়ালি কালেক্টেড হবে না, ইট হ্যাজ টু বি ক্রেডিটেড থ্রু ব্যাংকিং চ্যানেল, থ্রু এমএফএস অথবা থ্রু চেকের মাধ্যমে তিনি যেভাবে চান। আর ম্যাচুরিটির টাকাটিও তাকে আমরা ক্যাশে দিব না, ম্যাচুরিটির টাকাটাও তার ডিউ ডেটে আমাদের ফলশ্রুতিতে আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে আমরা ডটেড ডেটে, যেই দিন তার ম্যাচুরিটি হবে, নট আফটার দ্যাট ডে, ডটেড ডেটে তার কাছে পৌঁছাবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যে 0.04% আমার যে জিডিপির কন্ট্রিবিউশন, এটিকে যদি 4%-এ নিতে হয়, তাহলে আমার পাশাপাশি সোনালী লাইফের পাশাপাশি আমার আরও 2-1 কোম্পানির পাশাপাশি বাকিদেরকেও কমিটমেন্ট টুয়ার্ডস কাস্টমার যদি মেনটেন করতে পারি, তাহলে যেমন কোয়ালিফাইড কাস্টমারও যেমন পাবো, এজেন্টের দিক থেকেও যেমনটি আপনি বলছিলেন যে কেন আমি আসলাম, আমার মতো আরও অসংখ্য মানুষ এই সেক্টরে তার কর্মযোগ্যতার মাধ্যমে শুধুমাত্র গ্রাহক সেবা না, এজেন্ট কর্মী নিয়োগের মাধ্যমে একটি বড় জনগোষ্ঠীকে কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করতে পারবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেমনটি আপনি বলছিলেন, আমি যদি গ্রাহকদের প্রেক্ষাপট থেকে বলি, যে অনেক গ্রাহক এটা ফেল করেন যে ইন্স্যুরেন্স সেক্টর আস্থাশীল না, ওদের আস্থার একটা গ্যাপ কাজ করে। আবার অনেকেই যখন এজেন্ট হিসেবে এখানে কাজ করার, কেরিয়ার গড়ার জন্য চিন্তা করে, তখনও তারা কিন্তু এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে নেয়নি। তো এই ইন্স্যুরেন্স সেক্টরে গ্রাহক এবং কেরিয়ার, এই দুইটা জায়গাতেই, দুইটা প্রশ্নই, দুইটা লাইনেই কিন্তু সবার মধ্যে একটা অনাস্থার ছাপ ফুটে ওঠে। এখন আসলে এই যে অনাস্থাটা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি, এটা আসলে কী কারণে? আপনি যদিও এখানে আলোচনা করেছেন যে আপনি যেমনটি বলেছেন 2013 সাল থেকে 25 সাল পর্যন্ত সোনালী লাইফের ট্রান্সপারেন্সি অ্যান্ড সার্ভিসের বিষয়টা যেভাবে নিশ্চিত করেছে, সেখানে এই সোনালী লাইফের মতো বাকি সবাই যদি বিষয়টাকে মেনটেন করতে পারতো, তাহলে আমার মনে হয় যেই কারণে গ্রাহক কিংবা যারা কেরিয়ার করার চিন্তা করছে তাদের মধ্যে যে অনাস্থাটা এখনও কাজ করছে, সেটা মনে হয় আবার ঘোরানো সম্ভব। হ্যাঁ, সেটাকে মনে হয় রাউন্ড আপ করা সম্ভব। তো এই অনাস্থাটাকে আমরা সবাই মিলে, বা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যত কোম্পানি রয়েছে সবাইকে নিয়ে যদি আমরা এটাকে দূর করতে পারি, রিমুভ করতে পারি। আপনি জানেন বর্তমান সময়টা পুরোটাই হচ্ছে ডিজিটাল টাইম, আমরা এর যুগে বসবাস করছি। সেখানেও যদি ম্যানুয়াল প্রসেস থাকে, ট্রান্সপারেন্সিটাতে যদি ডিজিটাল প্রসেস না তৈরি হয়, সার্ভিসে যদি ডিজিটাল প্রসেস তৈরি না হয়, তাহলে লোকজনের ওই আস্থাটাকে ফিরিয়ে আনা, মানে ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি ঝুঁকা। আমি দেখেছি লোকজন বেকার থাকে, বেকার বসে আছে, পড়াশোনা শেষ করে, গ্র্যাজুয়েশন শেষ করে বেকার, চাকরির জন্য বছরের পর বছর সময় নষ্ট করছে, দেশের বাইরে যাওয়ার জন্য বছরের পর বছর সময় নষ্ট করছে, অথচ ইন্স্যুরেন্স সেক্টরে আসতে চাইছে না। এটা কি তাহলে ওই অনাস্থার কারণেই হচ্ছে? আপনি এটাকে কিভাবে দেখবেন? প্রথমেই যেটা আপনাকে বলতে পারি যে সেটা হচ্ছে যে আপনি বিনিয়োগের যে সেক্টর হিসেবে, আমি কিন্তু বারবার বলছি যে এটা একটা ইনভেস্টমেন্ট সেক্টর। ইনভেস্টমেন্টের সেক্টরের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি ইন্স্যুরেন্স থেকে আমি আবার আপনাকে মাইগ্রেট করে নিয়ে যেতে চাই অন্য ইন্ডাস্ট্রিতে। আজকে ব্যাংকিংয়ের ক্রাইসিস বা চ্যালেঞ্জটি হচ্ছে কিন্তু গ্রাহকের টাকা আপনি কাউন্টারে দিতে পারছেন না, ডিপোজিটের টাকা আপনি দিতে পারছেন না। কেন? আপনি টাকাগুলোর একটা বড় অংশ কোয়ালিটি লোন ফাইন্যান্সিংয়ে ইনভেস্টমেন্টে যাননি। তাহলে যেহেতু আপনি রং ইনভেস্টমেন্ট করেছেন, রিটার্ন আপনি অ্যাকর্ডিংলি আসেন নাই, আপনি কিন্তু গ্রাহকের টাকা ফেরত দিতে পারছেন না।
এই প্রক্রিয়াটাই কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আমি রেপ্লিকা করি তাহলে সেখানে অনাস্থার জায়গাটা কিভাবে এসেছে? আপনি প্রিমিয়ামের টাকা দিয়েছেন মঞ্জুর মোর্শেদকে ক্যাশে, রাইট, আর আপনি একটি পাস বই দিয়েছি, পাস বইয়ের মধ্যে আপনি লিখে রেখেছেন আপনি প্রত্যন্ত গ্রামে থাকেন, রাইট, প্রত্যেক মাসে আমি ওইখানে আপনার কাছে গিয়ে পৌঁছাই, আপনার কাছ থেকে টাকা নেই, আর পাসবুকের মধ্যে আমি একটা সিগনেচার দিয়ে আসি। এখন আমার কাছে জমা দেওয়া এই ক্যাশ টাকাটি কোম্পানির কাছে যদি নিয়মিতভাবে জমা না পড়ে তাহলে কোম্পানিও কিন্তু আপনার বিনিয়োগ নিশ্চিত করতে পারে না, রাইট, কারণ আমি তো একটা বিনিয়োগ সেক্টরের প্রতিনিধিত্ব করছি True. ইন্স্যুরেন্সের মালিক হিসাবে বা ম্যানেজমেন্ট হিসাবে। True. আমার কাছে যদি প্রিমিয়াম না পৌঁছায় তাহলে আমি কিন্তু দায়িত্ব নিতে পারি না। রাইট, তাহলে সেইখানে কিন্তু মালিক পক্ষেরও একটি বিষয় থাকে যেখানে প্রপার ইনভেস্টমেন্টকে পাওয়ার প্রক্রিয়ায় তারও কিন্তু একটু ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে যাওয়া দরকার, ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, রাইট, যেমনটাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স করেছে এবং আরও বেশ কয়েকটি ইন্স্যুরেন্স করেছে, রাইট, আইটি ডেভেলপমেন্ট করেছে, কল সেন্টার ডেভেলপমেন্ট করেছে, রাইট, নতুন করে আপনি পলিসি সার্ভিস, আন্ডার পলিসি সার্ভিসে আপনি রেখেছেন লোক, অল্টারেশন ইউনিটে আপনি লোক রেখেছেন। রাইট, কেন রেখেছেন? টু অ্যাডেড দ্য ভ্যালু রাইট, so that customer is going to get confirm your money, customer's money Is safe. is safely deposited to Right. your organization. এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আবার এখানে এসে কালেক্টেড প্রিমিয়াম নিয়ে আপনি যদি যথাযথ ইনভেস্টমেন্ট না করেন রাইট, তাহলে কিন্তু আপনি আবার কাস্টমারের টাকা সময় মতো উইথ ডিভিডেন্ড সহ বা বোনাস সহ ফেরত দিতে পারবেন না। ট্রু, এই ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকেও অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যথাযথ ডিপ্লয়মেন্ট না নিশ্চিত করার কারণেও কিন্তু গ্রাহকের টাকা ফেরত দেয়নি। কোনো কোম্পানি কিন্তু চায় না যে তার গ্রাহকের সাথে তার একটা বৈরিতা তৈরি হোক। রাইট, এটি কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, এটি একটি ইনভেস্টমেন্ট সেক্টর, এখানে কিন্তু কিছু প্রিন্সিপাল আছে। রাইট, আপনি যখন প্রিন্সিপাল থেকে সরে যাবেন তখন কিন্তু আপনি অনেক কোয়ালিফাইড লোক হলেও আপনি কিন্তু কমিটমেন্ট রাখতে পারবেন না। True. ইনভেস্টমেন্টের পয়েন্টের ক্ষেত্রেও ফেলিওরটা হচ্ছে যথাযথ ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে এবং এর সাথে সাথে ওভার এক্সপেন্স। আমি তো প্রিমিয়াম নিয়ে আসি, বিনিয়োগ করি, সেখান থেকে অর্জিত আয় থেকে আমি খরচ নির্বাহ করে একটি বোনাস ঘোষণা করি, ভ্যালুয়েশন করি এবং বছর শেষে গিয়ে আমি গ্রাহককে আমি বোনাসের অ্যাপ্রিসিয়েশন ঘোষণা করি, ম্যাচুরিটিতে গিয়ে তাকে ফেরত দিই। রাইট, তাহলে আমি যদি ওভার এক্সপেন্সও করে ফেলি অথবা যদি আমি প্রপার ইনভেস্টমেন্ট না করি তাহলেও কিন্তু আমি কমিটমেন্ট রাখতে পারবো না। ট্রু, মোর ওভার, যেহেতু এখানে দুই পক্ষ আছে, একটি হচ্ছে মালিক পক্ষ হিসেবে যারা আমাদের কোম্পানির ওনার্স আছেন, তারা যদি ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট এনশিওর না করেন তাহলে কিন্তু আপনি নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন পাবেন না। যেটি কিন্তু আপনি যদি খেয়াল করেন আজকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে উন্নয়ন, এটি কিন্তু 2 ডিকেড আগে বা 2 যুগ আগে ছিল না। রাইট, তখন প্রাইভেটাইজেশন ব্যাংকের চেহারা এমনটা ছিল না। Right. গুলশানের 1 থেকে 2 যাওয়ার পথে যত হাই রাইজ বিল্ডিং এখন তার অধিকাংশই কিন্তু ব্যাংকের প্রাইভেট ব্যাংকের প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়, এই ইনভেস্টমেন্টটি করেছে কিন্তু মালিক পক্ষ। রাইট, তারা তখন বিশ্বস্ততা, তখনই তো রিটার্ন এত হাই ছিল না, Right. কিন্তু তারা বিশ্বাস করত যে এই সেক্টরে যদি ইনভেস্টমেন্ট করি, ক্যাপাসিটি ডেভেলপ করি, গুড রিসোর্সগুলোকে আমরা যদি হিউম্যান রিসোর্সগুলোকে আমরা টেনে আনতে পারি, রাইট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কড স্টুডেন্টদেরকে যদি আমরা এখানকার প্রফেশনারি অফিসার করি তাহলে আগামী 1 যুগ 2 যুগের মধ্যেই আমরা কিন্তু উই গোয়িং টু গেট দ্য বেস্ট মার্কেট ইনভেস্টমেন্ট প্রপোজিশন। এবং Right. তেমনটাই হয়েছে ব্যাংকের সাথে। এটা মিরাকেল কিছু না, True. ইটস অল অ্যাবাউট একটা ক্যালকুলেটিভ ইনভেস্টমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। নাও দ্য টাইম ইজ দ্যাট লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু সেই বিষয়টা প্রতিপালন করার সময় তৈরি হয়েছে। রাইট, যেসব অর্গানাইজেশনগুলো এটা অনুধাবন করেছে গত 10 বছর 15 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে, অ্যাপার্ট দ্য মেট লাইফের কথা আমি বলবো না, বিকজ Right. দেয়ার এআইজি গ্রুপ ইজ দ্য জায়ান্ট গ্রুপ গ্লোবালি। Right. তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের সমস্ত কিছু অনেক বেশি স্ট্রাকচার। বাট আমি দেশীয় পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, 4th জেনারেশন যে অর্গানাইজেশনগুলো 2013-তে লাইসেন্স পেয়েছে, যেমনটি সোনালী লাইফ ইন্স্যুরেন্স Right. পেয়েছে, চার্টার্ড লাইফ আছে, এই ইন্স্যুরেন্সগুলো কিন্তু ডে 1 থেকেই ভ্যালু এডিশনের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করে যাচ্ছে রাইট, এবং ইনভেস্টমেন্ট করার কারণে তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি প্রুডেন্ট হচ্ছে এবং এই প্রুডেন্সির কারণে তারা আফটার সেল সার্ভিস নিশ্চিত করতে পারছে। আর যখন আফটার সেল সার্ভিস নিশ্চিত হচ্ছে তখন কনফিডেন্স বিল্ড হচ্ছে, মানুষ রিইনভেস্টমেন্টে আসছে ট্রু, এবং এই মাধ্যমেই কিন্তু আবার আপনি রিসোর্সও করতে পারছেন। আপনি যখন দেখতে পান যে আপনি AAA ইন্ডেক্সে আপনি ক্রেডিট রেটিংয়ে আছেন, রাইট, আপনি বোনাস ডিক্লেয়ার করছেন অন টাইম, Right. আপনি যখন দেখতে পাচ্ছেন 12 লাখ কাস্টমার্সের কাছে আপনার কাস্টমার কেয়ার সার্ভিস আপনি ফ্ললেসলি দিচ্ছেন, রাইট, তখনই কিন্তু যে এইটা রিলেটেড বিজনেস করার জন্য যাকে আপনি কেরিয়ার হিসেবে আপনি অফার করছেন রাইট, তিনিও কিন্তু আপনার কাছে এসে বলবেন
কি করতে হবে আমাকে বলেন, আমি জয়েন করতে চাই। যেমনটা ব্যাংকের একটা পজিশনের জন্য 1000 লোক অ্যাপ্লিকেশন সাবমিট করে, বিকজ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি টু কোপ আপ দেম। অ্যাজ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, লাইফ ইন্স্যুরেন্স বা জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দিস ইজ দ্য হাই টাইম, দিস ইজ দ্য হাই টাইম, বিকজ নাও উই আর ইন দ্য ট্রানজিট পয়েন্ট। আমরা কিন্তু দুইটা রেখার মাঝখানে, ব্যাংকিং ক্রাইসিস একদিকে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, আবার অন দ্য আদার হ্যান্ড একটা এক্সপ্লোর তৈরি হয়েছে বা একটা নতুন এভিনিউ তৈরি হয়েছে যেখানে মাইগ্রেট করার স্কোপও কিন্তু তৈরি হয়েছে। সো দ্যাট আমি যদি লাইফ ইন্স্যুরেন্সের প্রসপেক্টকে কোয়ালিফাইড লোক দিয়ে ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি বোঝাতে পারি, তাহলে ডেফিনেটলি আমি বিশ্বাস করি বাংলাদেশের এখনো পর্যন্ত অলমোস্ট 99.99% লোকরেই লাইফ ইন্স্যুরেন্সের বিক্রির প্রস্তাব বা লাইফ ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্টের প্রস্তাব বলার সুযোগ কিন্তু আমাদের এজেন্টদের কাছে আছে। এবং যদি আপনি আবার এটা বলতে পারেন যে সেটা কি চ্যালেঞ্জিং হবে ব্যাংকের ক্ষেত্রে, নো, ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ ডিফারেন্ট সেগমেন্ট। ব্যাংকের দায়িত্ব আপনার থেকে ডিপোজিট কালেক্ট করে লোন সরবরাহের মাধ্যমে, ঋণ বিতরণের মাধ্যমে আপনার ইকোনমিকে সচল রাখবে। আর লাইফ ইন্স্যুরেন্সের দায়িত্ব থাকবে আপনার মানব সম্পদ বা আপনাদের যারা সিটিজেন্স আছে তাদের সোশ্যাল সিকিউরিটি এনশিওর করা, থ্রু তার জীবদ্দশায় তাকে মেডিকেল সাপোর্ট, তার যে কোনো রকম ক্রাইসিস, হসপিটালাইজেশন সাপোর্ট, এগুলোকে নিশ্চিত করা। অন দ্য আদার হ্যান্ড তার অ্যাবসেন্সে, তার অকাল মৃত্যু যেটা কি বলি, এটার অ্যাবসেন্সে তার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রোটেকশন বল তৈরি করা। তো এই কাজগুলো করার ক্ষেত্রে যেমনটি আমি বলছিলাম যে মালিক পক্ষেরও ইনভেস্টমেন্টের যেমন প্রয়াস আছে, যেমনটি সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2013 থেকে ইনভেস্টমেন্ট করে যাচ্ছে বলেই আজকে কোয়ালিফাইড মানুষরা এখানে সমারোহ হয়েছে এবং আমরা 12 লক্ষ কাস্টমার বেস তৈরি করতে পেরেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাকি ইন্স্যুরেন্সগুলোর ক্ষেত্রেও, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সিমিলারলি এই ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা এক্সারসাইজের মাধ্যমে তারাও কিন্তু বাংলাদেশের সেগমেন্টের একটি বড় অংশের ইনভেস্টমেন্ট করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে। ভেরি গুড মিস্টার মনজুর মোর্শেদ, যেমনটি আপনি বলছিলেন মালিক পক্ষের কথা, মালিক পক্ষ আসলে কেমন হওয়া উচিত, বা আপনি যে সম্ভাবনার কথা বলেছেন যে মালিক পক্ষ যদি চায়, যদি ইচ্ছা পোষণ করে, যদি নিয়ত করে যে একটা কোম্পানিকে প্রপার ক্লায়েন্ট সার্ভিসের মাধ্যমে, প্রপার ডিজিটাল প্রসেস তৈরি করার মাধ্যমে, এঙ্গেজ করার মাধ্যমে এটা একটা র্যাঙ্কে পৌঁছাবে, একটা এই সেক্টরের একটা জায়গায় পৌঁছাবে, তাহলে সেক্ষেত্রে মালিক পক্ষের গ্যাপটা কোথায়? আর যদি মালিক পক্ষ ভালো করতে চায় তাহলে মানে তাদের পসিবিলিটিটা কেমন? আপনি যেমন সোনালী লাইফের কথা বললেন, সোনালী লাইফের মালিক পক্ষের কথাই যদি বলি, আপনি ওনাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? ওনারা কিভাবে করছে, কিভাবে পারছে, এবং বাকিরা কেন করছে না বা পারছে না? এখানে আসলে গ্যাপটা কোথায়? আপনি যদি একটু এই ব্যাপারে এক্সপ্লেন করতেন। আমি আপনাকে একটু ভিন্ন সেক্টরে যদি আবার নিয়ে যাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে সফল সেক্টরের মধ্যে কিন্তু গার্মেন্টস একটি সেক্টর, যেটাকে আমরা পোশাক রপ্তানিকারক সেক্টর হিসেবে দেখি। এই সেক্টরটির গত 40-45 বছরের জার্নি যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে এখানে কিন্তু উদ্যোক্তাদের সাহসী কিন্তু আজকে বাংলাদেশকে সারা বিশ্বের গার্মেন্টসের 1 থেকে 3-এর মধ্যে নিয়ে এসেছে। এই উদ্যোক্তা গুণ সম্পন্ন মানুষই কিন্তু যে কোনো সেক্টরকে পরিবর্তনের কাণ্ডারি হিসেবে কাজ করে। ব্যাংকের ক্ষেত্রেও তাই হয়েছে। এবং আপনি প্রাইভেট অর্গানাইজেশনগুলো যদি বলেন, আফটার সেল সার্ভিস যে অর্গানাইজেশনগুলো আছে সেখানেও কিন্তু হয়েছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে হয়েছে। তাহলে এর ব্যত্যয় কিন্তু ইন্স্যুরেন্সে হবে না। ইন্স্যুরেন্সে কিন্তু আপনার মালিক পক্ষকে বা তাদেরকে কিন্তু 2-3টা বিষয় নিশ্চিত হতে হবে। একটা হচ্ছে আমি কি আয় করার জন্যই শুধু ইনভেস্টমেন্টে আসবো, নাকি আমি একটা ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউটর হিসেবে আসবো। যদি ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউটর হিসেবে সিগনেচার করতে চান, তাহলে আপনাকে কিন্তু মালিক পক্ষের পক্ষ থেকে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্রাস্ট করতে হবে আপনাকে, এবং আপনাকে ওই পথটা তৈরি করে দিতে হবে যেখানে কোয়ালিফাইড লোকজন যাতে আসতে সাহস করে। যেমনটি আমি বলছিলাম ব্যাংকের ক্ষেত্রে বা গার্মেন্টসের ক্ষেত্রে, আপনি আজকে জানবেন যে গার্মেন্টসের সেক্টরে এমন অনেক উদ্যোক্তা আছেন যারা কিন্তু একসময় কোনো না কোনো গার্মেন্টসে কর্মী ছিলেন অথবা কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে থেকে একটা গুড নাম্বার অফ কিন্তু এখন মালিক হয়ে গেছে, উদ্যোক্তা হয়েছে। এই যে ট্রান্সফরমেশনের কাজটি, এটি করার জন্য কিন্তু প্রথম উদ্যোক্তার কিন্তু স্যাক্রিফাইসটি সিগনেচার স্যাক্রিফাইস ছিল। তেমনি ইন্স্যুরেন্স সেক্টরেও যদি আমাদের 36টা কোম্পানি বাংলাদেশে এখন আছে, 36টা কোম্পানির মধ্যে যারা প্রাইভেট অর্গানাইজেশন আছে, তাদের কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্টের স্কোপ তৈরি করতে হবে। কিসের ইনভেস্টমেন্ট? সেটা হচ্ছে একটা হচ্ছে অটোমেশনের যাওয়া, আরেকটি হচ্ছে আপনার কমিটমেন্টগুলোকে আপনার মেনটেন করার জন্য ক্যাপাসিটি ডেভেলপ করা। অর্থাৎ আপনি বলছেন মুখে যে অন টাইমে দিবেন, কিন্তু আপনি যদি প্রপার ইনভেস্টমেন্ট এনশিওর না করেন, এই দায়িত্ব তো এজেন্টের না। এজেন্ট তো আপনার কাছে প্রিমিয়াম এনে দেওয়ার দায়িত্ব পালন করতে পারে, কিন্তু আপনার ম্যানেজমেন্টের মধ্যে যদি আপনার প্রুডেন্ট
সিএফও না থাকে, প্রুডেন্ট অপারেশনাল এক্সিলেন্স করার মতো মানুষ না থাকে, আপনার কাছে যদি হেড অফ কমপ্লায়েন্স প্রপার না থাকে, তাহলে আপনি কিন্তু এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ইন্ডিকেটার্সগুলো কখনোই মনিটরিং করতে পারবেন না। এবং এইটাই খুবই জরুরি যে ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে অনেক মালিকপক্ষ আছেন যারা হয়তো বা এই ইনভেস্টমেন্টগুলোতে বিলিভ করেন না। তারা ট্রেডিশনাল যেই সেলসটা আছে, যে প্রিমিয়াম একজন নিয়ে আসবেন, তিনি সবার দায়িত্ব নেবেন, তিনি ওখানে কমিশন বন্টন করবেন, পজিশন XYZ যেটাই থাকুক তার। কিন্তু তাতে যেটা হয় যে সাংগঠনিকভাবে কোম্পানি বড় হওয়া যদি অনিশ্চয়তায় পড়ে, তখন ওই মালিকপক্ষ কিন্তু বিনিয়োগে খুব একটা উৎসাহিত হন না। আমাদের এখানে যখন এখন 35,000 কর্মী বাহিনী তৈরি হয়েছে, 2013 সালে কিন্তু 35,000 কর্মী বাহিনী ছিল না। কিন্তু তখনই কিন্তু আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তৎকালীন সময়ে যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন, তিনি যেভাবে বিনিয়োগের নিশ্চয়তা নিশ্চিত করেছেন, ওই কারণেই কিন্তু আজকে আমাদের মতো কোয়ালিফাইড মানুষ বা আরও আমার থেকে কোয়ালিফাইড মানুষ এইখানে উদ্যোক্তা হিসেবে কাজে এসে সফলতার মুখও দেখেছে, শত শত মানুষকে আবার তার মাধ্যমে সংগঠনের মাধ্যমে নিয়ে এসে তাদের কেরিয়ার সংগঠন করাও তৈরি করেছে। মোরওভার, একজন কাস্টমারের কাছে যখন আপনি সিগনেচার প্রোডাক্ট হিসেবে কিছু নিয়ে যাবেন, কাস্টমার কিন্তু 2-3টা জিনিসের উপরেই আপনাকে ট্রাস্ট করে বা অ্যাসেস করে। নাম্বার 1 হচ্ছে যে আমি কি নিরাপদভাবে টাকাটা ফেরত পাবো কিনা, কারণ ইনভেস্টমেন্টের টাকা ফেরত না পাওয়ার অনেক রকম নজির কিন্তু বাংলাদেশে অসংখ্য সেক্টরে আছে। সেটি রেজিস্টার্ড হতে পারে, আনরেজিস্টার্ড বিজনেস হতে পারে। দ্বিতীয় যেটি হতে পারে সেটা হচ্ছে কম্পিটিটিভ আমি বেনিফিট পাবো কিনা, অর্থাৎ আমি তো একটি প্রত্যাশা নিয়ে ইনভেস্টমেন্ট করেছি যে আমি 10 বছর পরে, 15 বছর পরে আমি একটি টার্নওভার সহ বা আমি একটি ডিভিডেন্ড সহ এটা ফেরত পাবো, এই নিশ্চয়তাটাই গ্রাহক চায়। আর তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা আমার প্রয়োজন আছে কিনা, অর্থাৎ এটা নিড বেসড ইনভেস্টমেন্ট কিনা। তাহলে বাংলাদেশে আপনি বলেন, পৃথিবীর যে কোনো দেশে বলেন, আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বাংলাদেশের যতজন মাইগ্রেট করে চলে গেছেন, তাদের অধিকাংশ মানুষের রিজন হচ্ছে তার সোশ্যাল সিকিউরিটি। আর সোশ্যাল সিকিউরিটির এই বিষয়টাকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু ব্যাংকের না। আবারও বলছি, আমি আগেও বলেছি, এটির দায়িত্বই কিন্তু লাইফ ইন্স্যুরেন্স। আর লাইফ ইন্স্যুরেন্সের এই দায়িত্বটি প্রতিপালনে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্ট না ঢুকবে, যতক্ষণ পর্যন্ত কোয়ালিটির রিসোর্স এটির সাথে ডেপ্লয়েড না হবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট প্রপোজিশনের যে অ্যাওয়ারনেসের কথা বলেছি সেটি তৈরি হবে না। আর ততক্ষণ পর্যন্ত আমাদের পার্সেন্টেজও 0.04% জিডিপি কন্ট্রিবিউশন 4% নেওয়াও সম্ভব হবে না। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভেরি হাই টাইম ইজ রানিং নাও ডেজ, বিকজ আমাদের ব্যাংকস্যুরেন্স অনবোর্ড হয়েছে, কোয়ালিফাইড ব্যাংকার্সরা এখন ইন্স্যুরেন্স প্রসিদ্ধি লাভ করছে। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ব্যাংকারকে চিনি যারা আমার জুনিয়র ছিল, তারা এখন কেউ ব্যাংকস্যুরেন্স, হেড অফ ব্যাংকস্যুরেন্স পজিশন রোল প্লে করছেন, অ্যান্ড দে আর ফিলিং ভেরি ইন্টারেস্ট, বিকজ তারা মনে করছেন নতুন প্রপোজিশন মার্কেট করার সুযোগ তাদের আছে, তাদের প্রায় 90-95%। টু দিস পয়েন্ট আমি যদি আরেকটু রিলেট করি, এখানে একটা সময় এমন ছিল, আমরা লাইফ ইন্স্যুরেন্সের কথা যদি বলি, ইভেন ব্যাংক, যারা ব্যাংকে আছে, ব্যাংক এবং লাইফ ইন্স্যুরেন্স দুইটাকে এমনভাবে দেখেছে যে লাইফ ইন্স্যুরেন্স কিছুই না, বাট ব্যাংক ইজ সামথিং বিগার, সামথিং মোর, এভরিথিং। তো এখন যখন ব্যাংক ইন্স্যুরেন্স চালু হয়েছে, ওই ব্যাংকে যারা জব করছে তারাই আবার বিষয়টাকে অন্যভাবে দেখছে। এখন কিন্তু ওই ব্যাংক ইন্স্যুরেন্সের কারণে ইন্স্যুরেন্সকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটা সময় যখন মানে ওইটা ছিল না, ব্যাংক ইন্স্যুরেন্স ছিল না, তখন কিন্তু ইন্স্যুরেন্সটাকে অনেক নিগলেক্ট করেছে, অনেক ছোট করে দেখেছে। বাট এখন ব্যাংকাররা খুব উজ্জীবিত এবং খুব এক্সাইটেড। আমি দেখছি যে অনেক ব্যাংকাররা, অনেক ব্যাংক তাদের কর্মকর্তাদেরকে ট্রেনিং করাচ্ছে এটাকে ভালোভাবে সেল করার জন্যে। সো যতটা প্রয়োজন, আপনি যেমনটা বলছেন যে ব্যাংক ইন্স্যুরেন্স যখন ডেভেলপ করে গেছে, ব্যাংকের মধ্যে কিন্তু একটা নতুন উদ্যমতা তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এবং দে আর ভেরি এক্সাইটেড টু সেল ইন্স্যুরেন্স বাই ব্যাংক। তো সেই ক্ষেত্রে পুরো বিমা সেক্টরে যতগুলো কোম্পানি রয়েছে, মালিক পক্ষরা যদি ইচ্ছা পোষণ করেন সার্ভিসটা এনশিওর করার জন্য সময় মতো এবং পুরো সিস্টেমটাকে ডিজিটাল প্রসেসে নিয়ে আসার জন্য, তাহলে কিন্তু ব্যাংকের পাশাপাশি বিমা সেক্টরে আরও দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তো এখানে আপনি এই জিনিসটা কিভাবে মূল্যায়ন করবেন যে একসময় ব্যাংক ইন্স্যুরেন্সটাকে যেখানে ছোট করে দেখেছে, এখন ব্যাংক ইন্স্যুরেন্স আসার কারণে ওরাই কিন্তু ইন্স্যুরেন্স সেল করছে খুশি হয়ে। তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার প্রয়োজনটাকে কিভাবে আমি উপলব্ধি করছি। এখন কিন্তু বর্তমান যারা সরকার প্রধান হিসেবে আছেন অথবা
যারা এখন নীতি নির্ধারক হিসেবে কাজ করছেন, আমি মনে করি যে তারা অনেক বেশি ডাইনামিক। তারা কিন্তু উপলব্ধির জায়গা থেকে প্রত্যেকটা জিনিসকে এখন অ্যাপ্রুভ করছেন এবং প্রয়োজনটাকে অনুভব করছেন জনগণের প্রয়োজনের উপলব্ধিতা থেকে। এমন অনেক বিষয় আছে যেগুলো সেটেল ডাউন হয়েছে গত 52 বছরে হয়নি, কিন্তু গত 1 বছরে হয়েছে। আমি রাজনৈতিক সরকারের কোনো বিকল্পও দেখি না। অবশ্যই রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, বাট অ্যাট দ্য সেম টাইম এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি করে দিয়ে গেছে। তেমনি আমি মনে করি যে বর্তমানে আজকে যারা লাইফ ইন্স্যুরেন্সের সেক্টরের মালিকপক্ষ আছেন, তারাও কিন্তু অসম্ভব রকমভাবে এটাকে গুরুত্ব আরোপ করছেন। আমাদের যেটা অর্গানাইজেশনের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান আছে, বিআই, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, সেখানে মালিকপক্ষরা কিন্তু এখন অনেক ডাইনামিক মানুষজন রোল প্লে যেমন করছেন, সেখানে কিন্তু নতুন নতুন চিন্তার খোরাক তৈরি হচ্ছে। আমাদের রেগুলেটরি অথরিটি হিসাবে যে আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি আছে, সেখানে ডাইনামিক মানুষদেরকে এখন কিন্তু মেম্বার্সে, তারপরে বোর্ড ইয়াতে তারা চেয়ারম্যান হিসেবে তারা নির্বাচিত করছেন এবং নতুন নতুন আইনের সংস্কারও হচ্ছে। এই কাজটি কিন্তু এত দ্রুত যে হয়ে যাবে এমনটা প্রত্যাশা করাও যেমন ঠিক না, আবার নিরাশ হওয়ার মতো কিছু না। আমি আশার আলো দেখি যে মালিকপক্ষরা এখন অনেক বেশি প্রোঅ্যাক্টিভ তাদের বিজনেস ডিসকাশনগুলোতে, ইনভেস্টমেন্ট অপরচুনিটির ক্ষেত্রে এবং ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম আইডিআরের মাধ্যমে, এফআইডির মাধ্যমে, বিসেকের মাধ্যমে রেগুলেটরি অথরিটির যেই আমাদেরকে অ্যাডভাইস করা, স্ট্রাকচার্ড অ্যাডভাইস করা এবং পলিসি অ্যাডাপ্ট করা এবং পলিসি ইমপ্লিমেন্টেশনে নেওয়া, এই বিষয়গুলোও কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ভিজিবল। তবে গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের আরও ইনিশিয়েটিভের প্রয়োজন আছে। অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে মুনাফার পাশাপাশি কিছু কিছু সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমেও লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরির যে এজেন্ট মারফতে যাওয়ার যে প্রসেস, এর পাশাপাশি সামগ্রিকভাবে জয়েন আপ ইনিশিয়েটিভ নেওয়া যায় কি না, এটিরও কিন্তু একটি বিশ্লেষণের সময় তৈরি হয়েছে। যেমনটি আপনি বলছিলেন যে ব্যাংকস্যুরেন্স কিন্তু এখন একটি মেলবন্ধন তৈরি করেছে, অর্থাৎ আরেকটি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির আউটলেটে আপনার প্রোডাক্ট কিন্তু এখন তার শোকেসের মধ্যে জিগেছে। তাহলে তার মধ্যে যদি চিন্তা চেতনায় ইন্স্যুরেন্স বান্ধবতা তৈরি করা যায়, সেই ডেস্কে কিন্তু কোয়ালিফাইড কাস্টমার বেজ আসে। তারা তখন কিন্তু তার কাছ থেকে যখন রেকমেন্ডেশন পাবে যে আপনি যেহেতু আমার এখানে 2টা ডিপিএস করেছেন, 3টা এফডিআর করেছেন, আর আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি নিয়মিত টাকা দিলে নিয়মিত কাভারেজ পরিশোধ পাবেন, আপনি একটা ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্টও করেন, বলতে তুমি যখন বলছো তখন একটা করে দাও। এই যে পিয়ার রিলেশনশিপ এবং কনফিডেন্স, এই 2টা যদি আগামী 1 ডিকেড যদি আমরা চালাতে পারি এবং লাইফ ইন্স্যুরেন্সগুলো যদি তার ব্যাংক পার্টনারগুলোকে যদি ক্লেম সেটেলমেন্টের কমিটমেন্ট ঠিক মতো রাখে, আপনার ইনভেস্টেড অ্যামাউন্টের উপরে যে ডিভিডেন্ডগুলো আসে সেগুলো যদি একটা কম্পিটিটিভ ডিভিডেন্ড হয় বা বোনাস হিসেবে পায়, তাহলে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি মানুষ তার ইনভেস্টমেন্ট সেক্টর হিসেবে আর 4-5টা সেক্টর যেগুলো আমি বলছিলাম আগের কথাতে, যে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট, আপনার ল্যান্ড ইনভেস্টমেন্ট, আপনার ব্যাংক ইনভেস্টমেন্ট, সেই রকমভাবে লাইফ ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্টকেও মানুষ যেমন ট্রাস্ট করবে এবং এটি নেসেসিটি এই পজিশনটাতেও টাচ করবে বলে বিশ্বাস করি। ইটস আ জয়েন্ট এফোর্ট বাই দ্য অল রেগুলেটরি অথরিটিস, ইটস আ জয়েন্ট এফোর্ট মাচ নিডেড ফ্রম দ্য ওনার্স অফ দ্য অর্গানাইজেশনস। অ্যাট দ্য সেম টাইম কাস্টমারের মধ্যেও কিন্তু একরকম সচেতনতা তৈরির মাধ্যমে তাদের অংশগ্রহণকেও নিশ্চিত করতে হবে এবং সেটি যদি আমরা আগামী সময়ে নিশ্চিত করতে পারি, আমি মনে করি বাংলাদেশের মধ্যম আয়ে ওঠার জন্য সোশ্যাল সিকিউরিটির যে প্রয়োজনটি, সেটি মিট করার সক্ষমতা শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্সেরই আছে এবং এটির মাধ্যমে আমরা বিশ্বের মানচিত্রে একটি নিরাপদ দেশ হিসেবে আমাদের জনগণকে একটি সর্বোচ্চ উন্নত বাংলাদেশকে উপহার দিতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ওয়েল, আমরা শেষের দিকে যাব, তার আগে আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে চিফ অপারেটিং অফিসার হিসাবে কেমন এনজয় করছেন? অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দায়িত্ব, থ্যাঙ্কলেস জব, এবং সকলেরই ধারণা যে আমাদের মনে হয় এই কাজটি আটকে গেছে
কারণ মনে হয় উনি আটকে দিয়েছেন। কারণ অপারেশনাল নিটিগ্রিটি মেনটেন করতে গেলে আপনি কিছুটা সময় এবং কিছু সময় হার্ড লাইনে সিদ্ধান্ত নিতে হয়, কারণ এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি গ্রাহকের আমানতের কাস্টোডিয়ান। রাইট। আমাকে সর্বোচ্চ নিরাপদ করতে হবে তার গ্রাহকের টাকা যাতে এখানে কোনো কারণেই যাতে বিপদগ্রস্ত না হয়। সেই ক্ষেত্রে খরচের মূল্যায়ন করতে হয় বা খরচের অনুসন্ধান করতে হয়, বিনিয়োগের অনুসন্ধান ঠিকমতো করতে হয় যে আমি কি রাইট জায়গায় বিনিয়োগ করছি কিনা। শুধু হাই রেট পেলেই আমি বিনিয়োগ করে দিলাম আর পরে গিয়ে হাই হাই করলাম, তখন তো আমি গ্রাহকের টাকা ফেরত দিতে পারবো না। তো অ্যাজ এ চিফ অপারেটিং অফিসার হিসেবে আমার এবং আমার টিমের যে দায়িত্ব সেটি হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগকারীরা যে জিনিসটির জন্য আমাকে এত স্বাচ্ছন্দ্যময় একটি 12 বছরের পরিক্রমা আমাদেরকে প্রদান করেছেন, সেটি হচ্ছে এখানকার বিনিয়োগ নিরাপদ, এখানকার বিনিয়োগের মাধ্যমে তিনি তার পরিবারকে একটা নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছেন এবং আমরা তাদেরকে যে কমিটমেন্টগুলো দিয়েছি এটি যথাযথভাবে পালন করব। এই মন্ত্রটাই আমার এবং আমার টিমের সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে নিশ্চিত করা। আর আমি ধন্যবাদ জানাই আমার ম্যানেজমেন্টকে যারা বিশ্বাসের সাথে আমাকে এই দায়িত্ব পালনের জন্য দিয়েছেন এবং আমাদের কে তারা যেভাবে স্বাধীনতা দিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের, এটিও আমার এই অর্গানাইজেশনে কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। খুব সংক্ষিপ্তভাবে এখানে আপনি সফল হওয়ার 3টা মূল কারণ। একটা হচ্ছে স্বচ্ছতা, অর্গানাইজেশনের স্বচ্ছতা। দ্বিতীয়ত হচ্ছে এখানকার ম্যানেজমেন্টের ভিশন আমাকে দারুণভাবে উপলব্ধ করে বা আমাকে আগ্রহশীল করে। আর তার হচ্ছে সংগঠন করার মজা আর কোথাও পাইনি। সংগঠন করা, পলিটিক্যাল সংগঠনেও কিন্তু কর্মী নিয়োগ হয় কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা আসে না। আর এখানে সকালে উঠেই মনে হয় আমি কাকে কাকে এখানে আয়যোগ্যতা তৈরি করব, এটার কোনো লিমিট নাই, এটার কোনো বাইন্ডিংস নাই। তখন মনে হয় ভোরবেলায় উঠেই ফজরের নামাজ পড়েই রাস্তায় নেমে পড়ি, কারণ আজকে যদি একটা মানুষকেও কর্মসংস্থান করতে পারি হয়তোবা এই উসিলায় আমি আমার জীবনেরও একটা সলিউশন পাবো। আমি বিশ্বাস করি অ্যাজ এ মুসলিম হিসেবে আমার পরপারও এখান থেকে নিশ্চিত হবে ইনশাল্লাহ। 3টা ব্যক্তিগত স্কিল যেটা আপনাকে আপনার ক্যারিয়ারের এই পর্যন্ত বা বীমা সেক্টরের এই পর্যন্ত আপনাকে আনতে সহযোগিতা করেছে। প্রথমটাই হচ্ছে আমি আমার গ্রাহকের কাছে বিশ্বস্ত, আমার গ্রাহকের, এটা আমার নিজস্ব প্রপোজিশন। দ্বিতীয়ত হচ্ছে আমি আফটার সেল সার্ভিসের বিশ্বাসী। আমি যেটাকে বলি যে অ্যাকাউন্টে টাকা দেখে তারপর সার্ভিস, যেটাকে আমরা বলি যে রং অ্যাপ্রোচ একটা থাকে, কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় এমন হয়েছে যে টাকা দেখেছি 200 টাকা, তাকে সার্ভিস দেইনি। সেলস থ্রু সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস থ্রু সেলস। সো এইটা আমার একটা প্রপোজিশন যে আমি সেলস থ্রু সার্ভিসে যাই, আগে সার্ভিস এনশিওর করি, সেলস অটোমেটিক্যালি আসে। আর থার্ড যেটি হচ্ছে আমি যে কাজটি করি সেটা এনজয় না করতে পারলে আমি সেখান থেকে বিদায় নিই। তো যেহেতু এখনো বিদায় নিইনি, তার মানে আমার এই জায়গাটার কাজের ক্ষেত্রে আমার 100%-এর আনন্দ আমি এখনো উপভোগ করছি। ভেরি গুড। অনেকেই শুরু করেন এবং মাঝপথে থেমে যান, বা আমরা যদি বলি উনি পারেন না মনে করে থেমে যান, গিভ আপ করেন। তো 3টা কারণ বলবেন আসলে কি কারণ এখানে ফেলিওর হয় মানুষ বা মানুষকে গিভ আপ করতে হয়, কি কোন? প্রথম যেটি কারণ সেটা হচ্ছে আমরা যারা বিবাহিত, আমরা বাড়িতে একটু একটা জায়গায় অব্লিগেটেড, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের। এখন ফ্যামিলি মেম্বারকে আপনাকে ট্রাস্টওয়ার্দি করতে হবে, তারা আপনার কথা যাতে বিশ্বাস করে। কারণ আপনি এর আগে যদি 5টা ফেইল কাজ করে থাকেন, 6 নাম্বার যদি সোনালীকে নির্বাচন করেন, আপনি সাপোর্ট পাবেন না বাড়ি থেকে। তো সেই জন্য আপনি বাড়ির লোককে দোষ দিয়েও লাভ নেই। এই জন্য আপনার নির্বাচন করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি আর কয়টা ফেলিং এর মধ্যে যাচ্ছেন। এই জন্য সিলেকশন অফ দ্য জব ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটি আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার কেরিয়ারের প্রতি আপনার সময়ের ডেডিকেশনটি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই সেক্টরে সফল না হওয়ার একটি অন্যতম নিদর্শন হচ্ছে সময়ের বিনিয়োগ নিশ্চিত না করা। এফএকে যেহেতু আমরা কোনো ফিক্সড পেরোলসে আনি না, এফএ মিনস ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট অথবা অ্যাডভাইজার, সেহেতু সে মনে করে আমার অফিস টাইমিংয়ের কোনো বাধ্যবাধকতা নাই। এবং এটা কি সবাই মনে করে? না। যিনি এটার মজা বোঝেন এবং এটার দায়িত্ব বোঝেন এবং শেখার আগ্রহ থাকেন, তিনি কিন্তু 9:30টার মধ্যেই অফিসে আসেন। আর সেই ব্যক্তিই কিন্তু পরবর্তীতে ইউনিট ম্যানেজার হয়ে 8:30টায় আসেন। আর সেই ব্যক্তি পরবর্তীতে সফল হওয়ার মাধ্যমে যখন ব্রাঞ্চ ম্যানেজার অথবা আপনার মতো সিনিয়র এক্সিকিউটিভ হয়, তিনি সারা রাতও কিন্তু এই বিজনেসের পেছনে সময় দিয়ে থাকেন। তো এই জন্য আমি মনে করি যে নির্বাচন করার ক্ষেত্রে, পরিবারের এন্ডোর্সমেন্টটা পাওয়ার ক্ষেত্রে আপনার সফলতা, আপনার ব্যর্থতার তালিকাটাকে আপনি একটু রিভ্যালুয়েশন করা দরকার। আপনি এখানে কাজ করার ক্ষেত্রে সময়ের সফলতা পাওয়ার জন্য সময়ের বিনিয়োগটা নিশ্চিত করতে হবে। আরেকটি হচ্ছে যে
আয়ের একটা অংশকে আপনি যতদিন কাজ করবেন আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনার ড্রাই ডেজের জন্য আপনি অ্যালোকেশন করবেন। এই ইন্ডাস্ট্রিতে আবার একটা প্র্যাকটিসও আছে, অনেক সিনিয়রেরও আছে, যে যা আয় করে তার মধ্যে থেকে বিনিয়োগ পুরোটা করে দেওয়ার টিমের এগেনস্টে করার পরে একসময় ড্রাই সিজন আসলে তিনি অনেক সময় কিন্তু রান আউট হয়ে যান। এবং যেই কারণেই কিন্তু আমি মনে করি যে প্রপার প্ল্যানিং অ্যাজ ইউর এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ফর ইউর কাস্টমার, হাউ ডু ইউ ফিল দ্যাট যে আপনি ফেল করবেন? এই জন্য আপনার ফেলিওরের কোনো সুযোগ রাখা যাবে না। আপনার নিজের একটা অর্থনৈতিক প্ল্যানিং থাকতে হবে, গ্রাহককে একটি স্বচ্ছ অর্থনৈতিক প্ল্যানিং দিতে হবে, টিমকে সময় দিতে হবে। আর যখন আপনি টিম মেম্বার হিসেবে ইন্ট্রোডিউস হবেন তখন আপনাকে একটি লং জার্নি করার ভিশনারি একটি ক্যাপিটাল স্ট্রাকচার বা আপনার একটি স্ক্যানিং একটা স্ট্রাকচার আপনার মাথার মধ্যে নিতে হবে। লাইফ ইন্স্যুরেন্সে পৃথিবীতে যত ব্যক্তি সফল হয়েছেন তাদের মধ্যে থেকে অধিকাংশরই কিন্তু লেগেসি হচ্ছে লম্বা সময় ধরে ইন্স্যুরেন্স ক্যারিয়ার করা। আপনি এমডিআরটি নামে একটা অ্যাসোসিয়েশন আছে যেখানে হাই এন্ড $1 মিলিয়ন রাউন্ড টেবিল মেম্বার। এই ক্লাবের মেম্বারের অধিকাংশই কিন্তু ব্যাংক এবং লাইফ ইন্স্যুরেন্স থেকে আসা, কারণ এটা আনলিমিটেড ইনকাম স্কোপ থাকে এখানে। কিন্তু সেই জায়গাটার জার্নি পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি কিন্তু কেউ 25 বছর 30 বছরের সময় বিনিয়োগ করেন, অন্য কোনো সেক্টরে কিন্তু তিনি মাইগ্রেট করেন না। এবং ইন্স্যুরেন্সে কিন্তু লয়াল মেম্বারদের ফাইন্যান্সিয়াল সলিউশন এবং কাস্টমার বেস সবচেয়ে হেলদি। যে কারণে আমি যারা নতুন আসবেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ডোন্ট ট্রাই টু গেট দ্য শর্টকাট বলে পৃথিবীতে কিছু নাই। শর্টকাটে গেলেই আপনি ফাঁকিতে পড়বেন। অ্যান্ড মিস সেলিং না করা, গ্রাহককে কখনো ভুল ইনভেস্টমেন্ট বিক্রি করবেন না। তৃতীয়ত হচ্ছে লিডার্সকে সবসময় শ্রদ্ধা করবেন। হতে পারে আপনি MBA 2টা করা, কিন্তু আপনার আনফর্চুনেটলি আপনার লিডার পড়ে গেছে নর্মাল MA করা। কিন্তু বিশ্বাস রেখেন আপনার লিডার একদিনের বেশি সময় হলেও আপনার থেকে এই সেক্টর যেহেতু অবজার্ভ করেছেন, নেতৃত্ব মেনে নেওয়াটাও কিন্তু সফলতার একটি উপযুক্ত একটি কাঠামোর মধ্যে পড়ে। আর চতুর্থত যেটা করি, নিজের জন্য কোনো দিন বিনিয়োগ বিক্রি করেন না, গ্রাহকের প্রয়োজনকে মাথায় রেখেই বিনিয়োগ প্রস্তাব দেন। তাহলে আপনার কমিশন যেমন হালালও হবে, স্বচ্ছভাবে হবে, আর আপনি এমন একটা লেগেসি তৈরি করবেন, আপনার রেফারেল কাস্টমার বেস যত স্ট্রং হবে, আপনার সার্ভাইভাল উইথ দিস ইন্ডাস্ট্রি তত প্রুডেন্ট হবে। থ্যাংক ইউ। ভেরি গুড। লাস্ট কোশ্চেন উইথ ইউ ইজ, এখানে সফল হওয়ার টাইম ফ্রেমটা কত, যদি আমি আপনার থেকে জানতে চাই? ওয়েল, এটা একটু হাইপোথেটিক্যাল, বাট আমি কেরিয়ার প্ল্যানটার ক্ষেত্রে একটা ছোট বলতে পারি। যেমন ধরেন, চমৎকার একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ব্যাংকে এই মুহূর্তে যদি একটা প্রবেশনারি অফিসার র্যাঙ্কে একটা ছেলে বা মেয়ে জয়েন করে, তিনি এখন থেকে মিনিমাম 30 বছর লাগবে এমডি ক্যান্ডিডেটের এলিজিবিলিটিতে যাওয়ার। এমডি হতে পারবেন কিনা এটা পরের বিষয়। 30 ইয়ার্স মিনিমাম। 25 থেকে 30 বছরের নিচে তার এই প্ল্যানিংয়ে যাওয়ার সুযোগ এখন নাই। আমি যদি ভুল করি আমাকে কারেকশন করবেন, বা আমার এইটাকে কোট করার দরকার নেই। বিকজ অফ দ্যাট আমি আমার অ্যাসেসমেন্টে বলছি, আমরা যখন ব্যাংকিং ক্যারিয়ার করেছি তখন ছিল 15 থেকে 20 বছর। বাই দিস টাইমে প্রায় আরো 10-15 বছর ক্যারিয়ারের পার হয়ে গেছে, যেটা সময় গেছে। এখন 25 থেকে কম্পিটিশন ইজ ভেরি হাই, রিসোর্সেস টু মেনি রিসোর্সেস ওভার দেয়ার। এবং আপনি এখন কিন্তু সেগমেন্ট ওয়াইজ যদি বলেন, এত বেশি ডাইভার্সিফাইড হয়েছে ব্যাংকিং সেক্টর, যেখানে কিন্তু লিডার্স তৈরির জায়গাটা অনেক বেশি। সেহেতু আপনি টপ র্যাঙ্কের বা টপ টিমে যাওয়ার জন্য এখন আপনার সময় ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে। অন দ্য আদার হ্যান্ড, লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যেহেতু একেবারেই মানে কি বলবো একদম ফরমেশন পর্যায়ে আছে, আমি এখানে আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারি, একজন FA যদি ডেডিকেটেডলি 10 to 12 ইয়ার্স কাজ করতে পারেন, he is going to get the MD positions এর ম্যাটেরিয়াল তৈরি হতে পারে। এর আগেও এক্সেপশনালি হতে পারে, বাট আমি মিনিমামটা বললাম না, আমি বললাম যে আপনার 10 থেকে 12 বছরের, আপনি একটা ক্যালকুলেশন আপনাকে দেই, 1 থেকে 2 বছর আপনি FA হিসেবে থাকলেন, দেন আপনি বিকাম দ্য ইউনিট ম্যানেজার। ইউনিট ম্যানেজার হিসেবে আপনি মিনিমাম থাকবেন 2 বছর, পারলে 3 বছর থাকবেন, কারণ আপনার গাছের গোড়া শক্ত হওয়ার জায়গাটাই হচ্ছে ইউনিট ম্যানেজার। ইউনিট ম্যানেজার যত বেশি শাখা প্রশাখা বিস্তার করে ব্রাঞ্চ ম্যানেজার হবেন, তার ব্যবসায়িক সফলতা তত বেশি হবে। কেউ আছেন এখানে কিন্তু 5 বছরের ইনভেস্টমেন্ট করতেও রাজি থাকেন। আমি মনে করি হি ইজ দ্য রাইট পারসন অন দ্যাট। অনেকে একটু অস্থিরতার মধ্যে পড়ে যান যে বস আমার প্রমোশন হচ্ছে না, আমার মনে হয় সোনালীতে আর থাকা হবে না।
আমি মনে করি এটি একটি ভুল কনসেপ্ট। আপনি যত বেশি সাংগঠনিক স্বচ্ছতার মাধ্যমে আপনার শেকড়টাকে তৈরি করবেন, নেক্সট পজিশন আপনাকে রিটার্ন তত বেশি দিবে, আর আপনার কনফিডেন্স টিমকে তত বেশি এক্সপ্লোর করবে। তাহলে আমি প্রথম 2 বছর, তারপরে 3 বছর 5, তারপরে আপনি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আরও 3 বছর থাকেন, 5, 6, 7, 8 সিনিয়র লেভেলে আপনি এজিএম, ডিজিএম এবং জিএম পজিশনে আপনি 1 বছর 2 বছর করে থাকতে পারেন। অ্যান্ড দেন আফটার আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, এগুলো আপনার ম্যানেজেরিয়াল, এগুলো স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং পজিশন। আপনার যদি বুনিয়াদ তৈরি হয়ে যায় ব্রাঞ্চ ম্যানেজার লেভেলে অথবা ইউনিট ম্যানেজার লেভেলে, আপনার পরের পজিশনগুলো অনেকটা আপনি ফুলসেরাতের মতো পার হবেন। সো দ্যাট আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি, কেউ যদি তার ফান্ডামেন্টালি FA UM BM পজিশন এবং এই সময় তার সংগঠনটাকে ছড়ানোর কাজটা প্রপারলি করতে পারে, নেক্সট রেস্ট অফ দ্য ওয়ার্কস করতে তার 5 থেকে 7 বছরের বেশি সময় লাগবে না। তো অলটুগেদার 10 থেকে 12 বছরের মধ্যে আপনি টপ টায়ারের মধ্যে যাওয়ার থাকবেন। এবং টপ টায়ারে গেলে তো শুধু হবে না, আপনার সাস্টেনেবিলিটি লাগবে। এই কারণে আমি মনে করি FA, ইউনিট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার, এই 3টা প্ল্যাটফর্মের মধ্যে শেখা, নিজের সংগঠন বোঝা এবং সংগঠনকে সক্ষমতার সাথে তৈরি করার জন্য আপনি এই 5 বছরকে আপনি এখানে সিলেকশনের জন্য রাখবেন। 5 বছরের আগে কেউ যদি আপনাকে ব্রাঞ্চ ম্যানেজার থেকে উপরেও যেতে বলে, ডোন্ট গো। কারণ আপনি গেলেই তখন আপনি একটা শূন্যতার মধ্যে পড়লে আপনি অনেক সময় কম্পিটিশন থেকে হারিয়ে যেতে পারেন। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সফলতাটাকে অনেকেই একটু মিরাকেল, ম্যাজিক্যাল মনে করে থাকেন, বিশেষ করে অন্যান্য সেক্টরে যারা আছেন। এটার একটা বেসিক কারণ হয়েছে, আমি যদি আপনাকে বলি, ব্যাংকে একজন কর্মকর্তা 8 ঘন্টা ডিউটি করেন, কখনো কখনো 10 ঘন্টা, কখনো কিন্তু 12 ঘন্টা প্রয়োজনে, কিন্তু ওই বাড়তি সময়ের জন্য কিন্তু উনি বাড়তি কোনো অনারিয়াম পান না। কিন্তু এখানে ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু বিষয়টি ব্যতিক্রম। এখানে যে যত বেশি পরিশ্রম করবেন তার পোস্ট অনুযায়ী সে কিন্তু তত বেশি এখানে পাওয়ার সুযোগ রয়েছে। আর সেই কারণেই আমি মনে করি এখানে 1 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর, 5 থেকে 7 বছর, 7 থেকে 10, আপনি যেমনটি বললেন 10 থেকে সর্বোচ্চ 12, এখানে কিন্তু বেশি পাওয়ার সুযোগ আছে, কারণ বেশি পরিশ্রমের রিটার্নটা আপনি পাচ্ছেন, যেটা অন্য সেক্টরে কিন্তু পরিশ্রম বেশি করলেও আপনি বাড়তি পাচ্ছেন না। এখানে কিন্তু পরিশ্রম বেশি করলে আপনি বাড়তিটা পাচ্ছেন। এই কারণে কিন্তু এই সেক্টরের সফলতাটা কিছুটা ঈর্ষণীয়। অনেকের কাছে মনে হয় কাল্পনিক, অনেকের কাছে মনে হয় মানে অবিশ্বাস্য, এটা কিভাবে সম্ভব। বাট দ্য প্রসেস, যেখানে কমিশন বেসড ইনকাম রয়েছে, সেখানে আপনি যত সেল করবেন আপনি কিন্তু তত বেশি এখানে পাবেন। সো আমরা আজকে আপনার সাথে কথা বলে অনেক বেশি এক্সপিরিয়েন্স আপনার থেকে নিয়েছি। আপনি আপনার ক্যারিয়ারের অনেক এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন। আশা করছি যারা আমাদের দর্শক তারা এটা দেখবেন এবং তাদের ক্যারিয়ারে, তাদের কাজে এটা কাজে লাগাবেন এবং তারা উপকৃত হবেন। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমার পক্ষ থেকে আমাদের এই পডকাস্টে জয়েন করার জন্য। সো প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলেছি ব্যাংকিং সেক্টর নিয়ে, বিমা সেক্টর নিয়ে এবং ব্যাংক বিমার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। ক্যারিয়ার ভিত্তিক, যেখানে আপনি কাজ করে দ্রুত সফলতা পাবেন, পরিশ্রম বেশি করলে যেখানে বেশি পাবেন, সব কিছু মিলিয়ে একটি চমৎকার আলোচনা আমরা আজকে শুনেছি মিস্টার মঞ্জুর মুর্শেদের কাছ থেকে। যদি আমাদের এই আলোচনা এবং মিস্টার মঞ্জুর মুর্শেদের আলোচনা আপনাদের ভালো লাগে, আপনারা শুনবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তী এপিসোডে আমাদের আরও একজন গেস্ট থাকবেন, খুব শীঘ্রই আপনাদের সাথে আবার আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।